আয়াজের এমন কাজে আদ্রিকা বিস্মিত হলেও পরক্ষণে হিহি করে হেসে ওঠে। আদ্রিকার হাসি দেখে আয়াজ অবাক হয়ে প্রশ্ন করে, কি আশ্চর্য, এখানে হাসার মতো কি হলো? আদ্রিকা হাসি চেপে বলে, আপনাকে যতটা খারাপ ভেবেছি ততটা খারাপ নন আপনি, ভীষণ মিষ্টি। এই বলে আয়াজের গাল দুটো টেনে দিয়ে খিলখিলিয়ে হাসতে হাসতে চলে যায়। এদিকে দু গালে হাত রেখে আহাম্মকের নিয়ে আদ্রিকা চলে যাওয়া দেখে আয়াজ, তারপর বিড়বিড়িয়ে বলে উঠে, এই মেয়ের আসলেই মাথায় সমস্যা আছে। হলুদের অনুষ্ঠান, খাওয়া দাওয়ার পর্ব সবকিছুর শেষে এবার সকলে বিশ্রাম নেওয়ার পালা, কারণ বিয়ের দিন আরো বড় ধকল আছে। ঘরের আয়নায় সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে ভাবনায় বিভোর হয়ে আছে অরণিকা। চোখের কাজল এখনো মোছেনি সে। আয়নায় নিজের প্রতিবিম্বের উপর এক হাত রেখে আপন মনে বলে ওঠে সে, আজ কতদিন পর তুই চোখে কাজল দিয়েছিস সরু। চোখে কাজল দেয়া তোর সবচেয়ে পছন্দের কাজ ছিল, তবে কটু মন্তব্যের দাপটে ওই পছন্দকে ত্যাগ করেছিলি তুই। শুধু কি পছন্দ না, নিজেকে আড়াল করেছিস, লুকিয়েছিস নিজের সত্তা। আজ সেই চাপা দেওয়া স্তূপের ভেতর থেকে নিজের হারিয়ে যাওয়া সত্তা টেনে হিসেবে বের করে আনার চেষ্টা করছিস। কিন্তু কেন? ওই মানুষটার কথায়, তার কথার এত দাম তোর কাছে? ঝট করে আয়নার উপর থেকে হাত সরিয়ে নেয় অরণিকা। না না, তার কথা আমার ভেতরে কথার সাথে মিলছে কেবল, এর বেশি কিছু নয়, এর বেশি কিছু হতেই পারে না। বুবু, আদ্রিকার ডাকে নিজের ভাবনায় জগৎ থেকে বেরিয়ে এলো অরণিকা, কিন্তু নিজের জায়গা থেকে নড়ল না একটুও। আদ্রিকা এগিয়ে তার বুবুকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মাথা ঠেকায়। অরণিকার পিছু ফেরে আদ্রিকার মুখ অজলায় ভরে উপরে তোলে, স্নেহময়ী কণ্ঠে শুধায়, কি হয়েছে বনু, মন খারাপ? আদ্রিকা দুই পাশে মাথা নাড়ায়, তারপর কেমন যেন ক্লান্ত স্বরে বলে ওঠে, মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিবে বুবু। হেসে ফেলে অরু। বিছানায় বসে বোনকে ইশারায় কোলে মাথা রাখতে বলে। কাল বিলম্ব না করে আদ্রিকা অরুর কোলে মাথা রেখে শুয়ে পড়ে। অরু পরম যত্নে আদ্রিকার চুলে বিলি কেটে দিচ্ছে। আদ্রিকা বলে ওঠে, আচ্ছা বুবু, শাহাদাত ভাইকে তোমার কেমন মনে হয়? তার তো অনেক সুনাম গ্রামে, বেশ ভদ্র ছেলে বলেই তো জানি তাকে। কেন বলতো? তার সাথে কি আমার বিয়ে দিয়েই দিবে? তা তো জানি না রে, তবে সবাই তো তাই চাচ্ছে। বুবু, হুম। মা, দাদু, চাচু, ওরা তো কেউ আমার খারাপ চাইবে না বলো? ধুর পাগলি, ওরাই তো তোর সবচেয়ে আপন। আপন মানুষেরা কখনো খারাপ চায় বল? আদ্রিকার কিছু বলে না, দীর্ঘশ্বাস ফেলে চোখ বুঝে নেয়। ক্লান্ত দেহে মুহূর্তে ঘুমের রাজ্যে তলিয়ে যায় সে। এদিকে বোনের কথাবার্তার ভঙ্গিমা কেমন যেন অন্যরকম থেকে অরুর কাছে, তবে তা নিয়ে বিশেষ মাথা ঘামালো না অরু। পাগলি মেয়ে, কখন কি বলে ঠিক নেই। বাড়ি ভর্তি মেহমান থাকায় অরুণিকা আদ্রিকা আজ অন্য ঘরে আছে। সেই ঘরে আরো অনেক ঘুমিয়েছে। এমন হিজিবিজির মধ্যে অরুর ঘুম আসছে না। সে উঠে গিয়ে জানালার পাশে দাঁড়ায়। জানালা দিয়ে পুরো আকাশ দেখা যাচ্ছে। আকাশে আজ চাঁদ নেই, তবে শত শত তারাদের উকিঝুঁকি দৃশ্যমান। জানালার গ্রিলে মাথা ঠেকিয়ে ওই তারাই মেলা দেখছে অরণিকা। তার ঠিক তার পাশের জানালাতে দাঁড়িয়ে একইভাবে আকাশে তারা দেখছিল আহরারও। আহরারদের পাশের ঘরেই অরণিকারা থাকছে আজ। তা আহরার অরণিকা দুজনেই জানে, তবে এই মুহূর্তে তারা যে পাশাপাশি দাঁড়িয়ে আছে তা জানে না। নয়নে তারকারাজের দর্শন, তবে অন্তরে শ্যামবতীর বিচরণ। কি অদ্ভুত! মেয়েটা এমন দিশেহারা করে দিল। দিন নেই রাত নেই, কেবল তারই কথা স্মরণ হতে থাকে। ঘুমন্ত হোক বা জাগ্রত মস্তিষ্কে জুড়ে সেই সুনয়না কি দাপুটে বিচরণ। তার কথা ভাবতে গেলে আকাশের তারাগুলো যেন ফুল হয়ে ঝরতে থাকে। ভাবতে ভাবতে আনমনে হেসে ফেলে আহরার। মৃদু মন্দ হাওয়ায় কোথা হতে যেন গন্ধরাজ ফুলের সুবাস ভেসে আসছে। হুট করে পাশের জানালায় গলি হতে একটি হাত বাহিরে এলো। আহরারের নজর আসতেই সেই ধর্মড়ি উঠে। এই হাত চিনতে তার অসুবিধা হয় না। ওই হাতে থাকা ব্রেসলেট সে নিজের হাতে পরিয়ে দিয়েছিল। হয়তো বৃষ্টি হচ্ছে কিনা তাই দেখলো। পরপরই হাত বেদ ভিতরে ঢুকিয়ে নিল। আহরার সেদিকে চোখ ফিরিয়ে একবার আকাশের দিকে চায়।
আকাশ ঝকঝকে পরিষ্কার হয়ে আছে। কিছু কিছু তারা মাঝে মাঝে উজ্জ্বল আলোয় বিচরণ ঘটাচ্ছে। সেদিকে তাকিয়ে অরণিকাকে কল্পনা করে আহরারের মনে একটি গানের কিছু লাইন ভেসে বেড়াতে থাকে। গুনগুন করতে করতে সুর তুলতে থাকে সে। নিশুতি রাতে শান্ত পরিবেশে সেই সুর অরণিকার কর্ণকুহরে এসে প্রবেশ করে পরিষ্কারভাবে। মাথা উঁচিয়ে পাশের জানালা বরাবর উকি দেওয়ার চেষ্টা করে সে, তবে কাউকে দেখতে পায় না। আহরার গান গাইতে শুরু করে। জানালার গ্রিলে মাথা ঠেকিয়ে চোখ বুজে রয়েছে অরণিকা। সেই সাথে শুনছে আহরারের কণ্ঠ নিঃসৃত সুরের তালের ছন্দ। গাইতে গাইতে আহরার পাশের দেওয়ালের দিকে তাকায়। আলতো হাতে সেই দেওয়াল স্পর্শ করে মনে মনে বলে, একদিন ভেঙে যাবে এই দেয়াল। সব প্রতিবন্ধকতা পেরিয়ে তুমি আমার সামনে এসে দাঁড়াবে, আমার শ্যামবতী হয়ে। মাঝরাত, গভীর ঘুমে আচ্ছন্ন। হুট করে ঘুম ভেঙে যায় দায়ানের। পেটের অবস্থা তো ভালো মনে হচ্ছে না। ধাম করে উঠে বসে সে। বাথরুম বাথরুম যেতে হবে এই বলে পেট চেপে উঠতে গেলে তার পা চেপে ধরে ঈশান। ওই সালা, কই যাস? আমার তো পেটের অবস্থা শেষ, বাথরুম যাওয়া লাগবে। একই কেস বন্ধু, তাড়াতাড়ি চল। দুই বন্ধু পেট চেপে ধরে দ্রুত বেগে ছুট লাগায় বাথরুমের উদ্দেশ্যে। রাতের খাওয়া দাওয়াটা তিন বন্ধু একটু অতিরিক্তই করেছে। তাদের পেটে এসব সইবার কথা নয়, কিন্তু কেউ সেটা না ভেবে ইচ্ছে মতো খেয়েছে। তবে আহরার যথেষ্ট কন্ট্রোল রেখেছে। হালকা খাবার খাওয়ায় সে বেঁচে গিয়েছে। এদিকে দুই বন্ধু যাওয়ার কিছু সময় পরপরই তৃতীয় জনের ডাক পড়ে যায়। বাড়ির ভেতরে দুটো বাথরুম, আরেকটা বাহিরে। ভেতরে দুটো দুই বন্ধু দখলে, তাই রাদীপকে বাহিরটাতেই যেতে হবে। কিন্তু তার আবার ভূতের ভয়, একা কিছুতেই যেতে পারবে না। তাই ছুটে এসে ঘুমন্ত আহরারকে টেনে হেসড়ে তুলে আনলো। ঘুমে ঢুলতে ঢুলতে হাজারটা গালি দিতে দিতে আহরার রাদীপের পিছু পিছু আসে। রাদীপ বাথরুমে গেলে আহরার বাহিরে দাঁড়িয়েই থাকে, রাগে বিড়বিড় করছে। বারবার বলেছি আমার হাতের মতো গিলিস না। আরে ভাই, পেটেরও তো একটা লিমিটেশন আছে নাকি? শুনলি না? এখন মাঝরামে বাথরুম বেডরুম ছুড়ে বেড়া। এদিকে মশার জ্বালায় অতিষ্ঠ হয়ে রাগ যেন আরো তুঙ্গে চড়ে গেল। কি ইতিহাস রচনা করলি তোরা? এক বন্ধু তো পেট খারাপ সারতে সারতে বাথরুমে আসন গেড়ে বসে আছে, আরেক বন্ধু তাকে সঙ্গ দিতে বাইরে দাঁড়িয়ে মশার কামড় খাচ্ছে। কিছু সময় পর দায়ান বের হয়। তারপরই রাদীপও বের হলো। কিন্তু বের হতে না হতে পেটে আবার মোচড় পড়তে সে বাথরুমের দিকে ছুটলো। কিন্তু আহরার তাকে ট্রেনে ধরতে সেই করুণ সুরে বলতে লাগলো, বন্ধু স্যার স্যার স্যার, সহ্য হচ্ছে না। চপ বেটা, দায়ান বেরিয়েছে, যা ভেতরটাতে যা। আহরারের কথা শুনে রাদীপ ভেতরে ছুটলো, কিন্তু তাকে টপকে দায়ান এগিয়ে যেতে যেতে বলে, সর সর সর, আমার যাওয়ার লাগবে। রাদীপ দায়ানের হাত টেনে ধরে বলে, ওই তুই বাইরে যা, আমাকে ভেতরে যেতে দে। ধুর শালা, তুই যা বাইরে। গেল রে গেল। এই বলে এক প্রকার ঠেলে ঠুলে ভেতরে ঢুকে গেল দায়ান। তখনই ঈশানও বেরিয়ে এলো, সাথে সাথে রাদীপ সেটাতেও ঢুকে পড়ে। আর তা দেখে ঈশান হাসতে থাকে। তবে মুহূর্তে তার হাসি উপড়ে গেল যখনই তার অবস্থাও ব্যাগতিক হলো। পাগলের মতো দুটো বাথরুমের দরজা ধাক্কাতে থাকে। রাগের চোটে দায়ান ভেতর থেকে চিৎকার করে বলে ওঠে, ভাগ শালা। আহরার এসে ধুম করে পিঠে কিল বসিয়ে বলে, ছুটে ছুটে প্যান্ট খারাপ করিস না বন্ধু, বাইরেরটাতে যা। তাইলে আয়, তুই দাঁড়িয়ে থাক বাইরে। হ্যাঁ নিশ্চয়ই, এই কাজের জন্যই তো সৃষ্টিকর্তা আমাকে ওপর থেকে মেরেছেন এই ধরনীতে। হ্যাঁ চলুন, আপনার পাহারায় তো আমি নিযুক্ত আছি, চলুন। ঈশানের কানে কোনো কথাই প্রবেশ করেনি, কারণ সে ততক্ষণে ছুট লাগিয়েছে বাহিরে। আহরার বেচারার বার কি করার, বাহিরে দাঁড়িয়ে আবার মশার কামড় খায়। বাহিরটা মোটামুটি ভালোই অন্ধকার, কারণ আপাতত লাইটিং অফ রাখা হয়েছে সব। তাই ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দাঁড়ালো সে। হুট করে মেয়েলি কণ্ঠস্বর শুনে ফ্ল্যাশ অফ করে দাঁড়িয়ে আছে সে। কেউ একজন বাহিরে বেরোলো, বিরক্তিতে বিড়বিড় করছে সে। সবকটা বাথরুম দখল করে রেখেছে, আজব কারবার। আহরার বুঝতে পারলো মেয়েটি রূপা। এদিকে এই বাথরুমও যে দখলে হয়ে আছে সেটা ভাবতেই আহরারের হাসি পেয়ে গেল। রূপা এগিয়ে আসতে আসতে আহরারের উপস্থিতি টের পেল, চেঁচিয়ে বলে উঠে, কে রে, কে ওখানে?
বলতে বলতে আহরারের কাছাকাছি এসে হারিকেলটা তুলে ধরে সে। আহরারের মুখ খোলা, এই মুখ রূপা আগে দেখেনি। হারিকেনটা মুখের কাছে ধরতে আহরারের মুখটুকু প্রদর্শন হয়। চোখ দুটো বিশাল আকার ধারণ করে রূপা চেয়ে থাকে। হুট করে তার কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। তোতলানো স্বরে বলে ওঠে, ও মা, ও মা। আচমকা উল্টো পথে ছুট লাগায় সে আর চিৎকার করে বলতে থাকে, ও মা গো, জিন। আহরার বেকুব হয়ে রূপার ছুটে যাওয়া দেখছে। বিয়ে বাড়ির পরিবেশ এখন বেশ রমরমা। একটু পরে বরযাত্রীরা চলে আসবে। সকাল থেকে কাজের চাপে থাকায় তৈরি হওয়ার সময়টুকুও পায়নি অরণিকা। তাই জলদি জলদি হাতের কাজ সেরে তৈরি হতে গিয়েছে সে। খুব সাধারণই সাজ, খুব বেশি সময় লাগেনি। তাড়াহুড়ো করে ঘর থেকে বেরোতে গিয়ে কি মনে করে যেন পেছনে ফিরে এলো সে। আয়নার সামনে দাঁড়িয়ে স্থির নয়নে নিজেকে দেখল। তারপর কাজলটা বের করে যত্ন করে চোখে লাগিয়ে নেয়। আরও একবার নিজেকে দেখে নেয়। অদর জুড়ে হালকা হাসির ঢেউ খেলে যায় তার। অতঃপর ঝটপট বেরিয়ে পড়ে। দরজা ভেজিয়ে ছুটে যায়। হুট করে দাঁড়িয়ে পড়ে সে, পেছন হতে ভেসে আসা কণ্ঠস্বর শুনে। অরুণিকা। কাট কাট হয়ে দাঁড়িয়ে থাকে অরণিকা। ধীরে ধীরে সামনে এসে মুখোমুখি দাঁড়ায় আহরার। সামনে ঝুঁকে এসে গভীর দৃষ্টিতে অরণিকার চোখের দিকে চেয়ে আহরার মৃদু স্বরে বলে ওঠে, সুনয়না আখির যুগলে কাজল লাগলো তবে। কোনো জবাব নেই অরণিকার। মাথা নুয়ে দাঁড়িয়ে ইতস্তত করতে থাকে কেবল। আহরার পুনরায় বলে ওঠে, আমার কথাটা রাখলেন তবে? এবার চোখ তুলে তাকায় অরণিকা। মুখে কথা ফুটে তার। কে বলেছে আমি আপনার কথায় কাজল পড়েছি? কাজল পরা আমার শখ, নিজের শখ পূরণ করেছি কেবল। আহরার শব্দ করে হেসে ওঠে। তাই বুঝি? আচ্ছা, আমাকে কি এতটাই বোকা মনে হয়? অরণিকার বেশ রাগ হয়। খানিকটা উঁচু স্বরে জবাব দেয় সে। দেখুন, সবকিছু নিজের মতো করে ধারণা করে নেবেন না, এটা ঠিক না। যা বাবা, রেগে যাচ্ছেন কেন শ্যামবতী? আমি তো... আহরারের কথার মাঝে অরণিকা আশেপাশে সতর্ক দৃষ্টিতে নজর বুলাতে থাকে। তারপর বেশ নিচু স্বরে বলে, আপনি প্লিজ এভাবে যখন তখন হুটহাট আর আমার সামনে চলে আসবেন না। কেন, কোনো সমস্যা? আপনি বুঝতে পারছেন না, এভাবে আমার সাথে আপনার কথা বলাটা উচিত না। ঠিক কোন কারণের প্রেক্ষিতে আপনার কাছে এটা অনুচিত মনে হচ্ছে? আহরারের কথা শুনে অরণিকা সরাসরি তার চোখের দিকে তাকায়। অত্যন্ত শান্ত স্বরে জবাব দেয়, কারণ এটা গ্রাম। আপনি শহুরে মানুষ, গ্রামের পরিবেশ সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। এখানে একটা ছেলে একটা মেয়ে একে অপরের দিকে তাকালে সেটাও অনেক বড় ইস্যু হয়ে যায়। সেখানে আপনি এভাবে বারবার কথা বলার চেষ্টা করলে যদি কেউ দেখে ফেলে, তবে সেটা তো ভালোভাবে নেবে না। অরণিকার কথা শেষ হতে না হতে আহরার জবাব দেয়, কে কি বললো না বললো, কে কি ভাবলো, আই ডোন্ট কেয়ার। আমার যে কাজ পছন্দ সেটা আমি করবই। মানুষের কথা ভেবে ভয়ে গুটিয়ে যাওয়ার মতো ছেলে আমি নই। অরণিকা বলে, আপনি তো এই গ্রামে দুদিনের অতিথি, বিয়েতে এসেছেন, বিয়ে শেষে আবার ফিরে যাবেন, কিন্তু আমাকে তো এই গ্রামেই থাকতে হবে। আপাত দৃষ্টিতে আপনার কোনো সমস্যাই হবে না, কিন্তু আমার তো এই গ্রামে থাকাটাই হয়তো কঠিন হয়ে যাবে। কে বলেছে আমি দুদিনের অতিথি? যদি বলি এই গ্রামে যাতায়াতের একটা পার্মানেন্ট ব্যবস্থা করে নিব, তো সে আপনি যা খুশি তাই করুন, কিন্তু আমার আশেপাশে ঘুরঘুর করা বন্ধ করুন প্লিজ। এই বলে অরণিকা আহরারকে পাশ কাটিয়ে চলে যায়। সিঁড়ি দিয়ে নামতে গেলে ঝড়ের বেগে আহরার আবার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। ভয় পেয়ে অরণিকা পেঁচাতে গিয়ে পড়ে যাওয়ার উপক্রম হয়, কিন্তু আহরার তাকে পড়তে দেয় না। এক হাতে কোমর জাপটে ধরে আগলে নেই সে তার শ্যামবতীকে। ভরকে যাওয়া অরণিকার চোখে মুখে আতঙ্ক। সে আহরারের পাঞ্জাবি কিছু অংশ খামচে ধরে আছে, যেন ছেড়ে দিলেই পড়ে যাবে। শ্যামবতীকে এতটা কাছে নিয়ে আহরারের নিজেই টাল মাটাল অবস্থা। তবুও সে নিজেকে শক্ত রেখেছে। চোখে মুখে তার মৃদুর হাসির ঝিলিক। নেশাতুর দৃষ্টিতে চেয়ে আছে তার সুনয়নার ভয় পাওয়ার মুখখানের দিকে। কেবল এক ঘোর লাগা কণ্ঠস্বরে বলে ওঠে, আপনার আশেপাশে ঘুরঘুর করা আমার বন্ধ হবে না শ্যামবতী, কারণ ওটা আমার আবশ্যকীয় গুরুত্বপূর্ণ কাজ। হুট করে অরণিকা অস্থির হয়ে যায়। ছাড়ুন, ছাড়ুন আমায়, সরে যান প্লিজ, সরে যান আপনি। অরণিকার এমন অস্থিরতা দেখে হকচকিয়ে যায় আহরার। অরুকে দাঁড় করিয়ে ছেড়ে দেয় সে, একটু পিছিয়ে যায়। অরণিকা ভীত সন্ত্রস্ত হয়ে চারপাশ দেখতে থাকে। আচমকা ক্ষোভের সাথে চাপা স্বরে বলে ওঠে অরু,
কেন আপনি আমার এইভাবে জ্বালাতন করছেন? কি চানটা কি আপনি? বিরক্ত করার জন্য কি আমায় পেয়েছিলেন আপনি? স্থবির আহরারের চোখে মুখে ফুটে ওঠে কাঠিন্যতা, রাগে চোখ মুখ লাল আকার ধারণ করেছে তার। ক্ষিপ্ত গতিতে এগিয়ে এসে অরণিকার দুই বাহু চেপে ধরে শক্ত করে। আকস্মিক এমন আচরণে ভরকে যায় অরু। আহরার তেজের সাথে জবাব দেয়, আমি তোমায় জ্বালাতন করছি, এটাই মনে হয় তোমার কাছে? আমি কি চাই তা তুমি বোঝো? বোঝো না? নাকি বুঝতে চাও না? আহরাব খান কোনো মেয়েকে বিরক্ত করবে সেটা কুসমিন কালেও ভাবে না। আর তুমি তুমি আমার প্রতি অভিযোগ দায়ের করছো যে আমি তোমাকে বিরক্ত করছি। হ্যাঁ, আমার এই অ্যাটেনশনটা, তোমার প্রতি আমার এই অ্যাটেনশনগুলো সব কিছু জ্বালাতন মনে হয়, বিরক্ত মনে হয়? সিরিয়াসলি অরু? আহরারের সম্বোধন আপনি থেকে তুমি হয়েছে তা সে খেয়াল না করলেও অরু ঠিকই খেয়াল করেছে। তবে সে কোনো প্রতিক্রিয়া দেখায় না। অরুর চোখের কোণে জল জমেছে। তার লক্ষ্য করতে আহরারের হাত দুটো আলগা হয়ে অরুণিকাকে ছেড়ে দিয়ে ছিটকে পেছনে সরে আসে। চোখ বুজে নিজেকে শান্ত করার প্রয়াস চালায়, তবে পুরোপুরি শান্ত হতে পারে না। কণ্ঠে চাপা ক্ষোভ রেখেই বলে ওঠে, জানতে চাও না আমি কি চাই? ওয়েল, আজ আজ রাতের মধ্যেই তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। রেডি থেকো। এই বলে ঝড়ের বেগে সেখান থেকে প্রস্থান করে সে। অরণিকার চোখের কোণ বেয়ে টুপ করে ঝরে এক ফোঁটা অশ্রুকণা। বরযাত্রীরা এসে পড়েছে সেই কখন। তাদের জন্য হালকা নাস্তা ব্যবস্থা চলছে। আদ্রিকা সেই কাজে এদিক ওদিক ছুটছে। আয়াজের সাথে দুই একবার ধাক্কা খেতে খেতে বেঁচে গিয়েছে। একটা সময় বিরক্তিতে আয়াজ বলেই ফেলে, সারাক্ষণ এমন ব্যাঙের মতো লাফাও কেন? একটু স্থির থাকতে পারো না? আমার পা, আমি লাফাবো, নাচবো, কুদবো, যা খুশি করব। আপনার কি? আয়াজ চোখ দুটো ছোট ছোট করে তাকায়, তারপর বাঁকা হেসে বলে, আমার কিছু নয়, বাট তোমার অনেক কিছুই হতে পারে। আদ্রিকা মুখ বাঁকিয়ে আয়াজের পাশ কাটিয়ে চলে যায়। কিন্তু কিছু দূর গিয়ে কোনো একটা কাজ মনে পড়ায় দ্রুত ছুট লাগাতে গিয়ে শাড়িতে পা আটকে তার কুচিগুলো খুলে যায়। দ্রুত সেই কুচিগুলো ধরে নেয় আদ্রিকা। এদিকে পেছন থেকে আয়াজের ভেসে আসা হাসি, সেই সাথে টিটকারি। বলেছিলাম অনেক কিছুই হতে পারে, যাও আরো লাফাও। আয়াজ চলে যায়। এদিকে আদ্রিকার কান্না বেরিয়ে আসার উপক্রম, কিন্তু নিজেকে সামলে সে ঘরের দিকে দৌড় লাগায়। যাওয়ার পথে নূপুরকে দেখতে পেয়ে তাকে বলে, শোন নূপুর, যা তো একটু বুবুকে ডেকে দে, ঘরে আসতে বল জলদি। আচ্ছা। বলেই নূপুর চলে যায় অরণিকাকে ডাকতে। এদিকে আদ্রিকা পিছু পিছু আরও একজন যে তার ঘরের দিকে এগিয়ে গিয়েছে তা সে বুঝতে পারে না। রূপাকে নিয়ে মহা বিপদে পড়েছে ঝুমুর। সকাল থেকে তার উল্টাপাল্টা আচরণ। ঘরের ভেতরে লুকিয়ে বসে আছে, কিছুতেই বের হতে চায় না। বাড়ির মানুষজন বিয়ে নিয়ে ব্যস্ত থাকায় তার এই আচরণ নিয়ে বিশেষ মাথা ঘামাচ্ছে না। কিন্তু ঝুমুরের তো রূপাকে ছাড়া গতি নেই। রূপা ছাড়া তার একা একা কিছুই ভালো লাগে না। তাই সে বারবার রূপাকে তোষামত করতে থাকে। কিন্তু রূপা নাছোড় বান্দা, তার একই কথা। বাড়িতে জিন ঢুকেছে রে, জিন জিন। কাল রাতে রূপা চিৎকারে বাড়ির মানুষ বেরিয়ে আসলে দেখতে পায় রূপা চিটপাটাং হয়ে উল্টে পড়ে আছে। পাশেই তার হারিকেনটা গড়াগড়ি খাচ্ছে। তাকে ধরাধরি করে তুলতেই দেখা যায় সে অজ্ঞান হয়ে আছে। নানা কলা কৌশল করে তার জ্ঞান ফিরালে সে তখন থেকেই শুধু জিন জিন বলে বিড়বিড় করেই যাচ্ছে। সকলে ভাবছে বিয়ে বাড়ির ধকলে ওর বোধহয় মাথা গন্ডগোল হয়েছে। ঝুমুর বসে আছে রূপার কাছে। কিরে, এখনো তোর ভয় দূর হচ্ছে না? আচ্ছা, সত্যি করে বলতো তুই কি দেখেছিস? রূপা ঝুমুরের কানের কাছে এগিয়ে এসে ফিসফিস করে বলে, সত্যি বলছি, বিশ্বাস কর। একটা ছেলে মানুষকে দেখলাম, এত সুন্দর। তার রূপ দেখে আমার চোখ ঝলসে যাওয়ার মতো অবস্থা। মানুষ কি এত সুন্দর হতে পারে? দাদি কি বলতো মনে আছে? জিনেরা সুন্দর মানুষের রূপ ধরে মানুষকে আকৃষ্ট করে। আমাকেও আকৃষ্ট করে ঘাড় মটকাতে এসেছিল বোধহয়। এই বলে রূপা ভয়ে ভয়ে আশেপাশে তাকাতে লাগলো। ওদিকে ঝুমুর মনে মনে বলছে, মেয়েটার আসলেই মাথা গেছে। আদ্রিকাকে নিজের এলোমেলো হয়ে যাওয়ার শাড়ির কুচিগুলো ঠিক করছে। হুট করে তার হাত থেমে গেল পুরুষ কণ্ঠস্বর শুনে। আমি সাহায্য করব? পিছু ফিরে দরজার কাছে শাহাদাতকে দাঁড়িয়ে থাকতে দেখে আদ্রিকার রাগ হয়। এমন অশুভ মানুষ সে আর দুটো দেখেনি। একই শাহাদত ভাই, এভাবে একটা মেয়ের ঘরে ঢুকে গেলে? আপনাকে তো বেশ ভদ্র ছেলে বলে জানতাম। অথবা আপনি? শাহাদাত ঘরে ঢুকতে ঢুকতে বলে, অন্য মেয়ের ঘরে তো ঢুকিনি।
নিজের হবু বউয়ের কাছে এসেছি। বিয়ের কথা উঠেছে কেবল, কথা কিন্তু পাকাপোক্ত হয়নি শাহাদাত ভাই। হয়নি তো কি হয়েছে, হয়ে যাবে। কি বলো তো, বিয়ে তো আমাদেরই হবেই। আর আমি যদি বলি হবে না, আমি আপনাকে বিয়ে করতে রাজি না। শাহাদাত এগোতে এগোতে অনেকটা এগিয়ে আসে। আদ্রিকা পিছিয়ে যেতে যেতে দেওয়ালে পিঠ ঠেকে যায় তার। আর পেছনোর উপায় নেই তার। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে আদ্রিকার। ভেতরটা কেঁপে কেঁপে উঠছে। সবাই নিচু ব্যস্ত। তাকে সাহায্য করার মতো এখন আশেপাশে কেউ নেই। কি করবে সে? চিৎকার করবে? চিৎকার করলে কেউ কি শুনবে? শাহাদাত বিশ্রীভাবে হেসে উঠে লোলুপ দৃষ্টিতে আদ্রিকার দিকে চেয়ে জবাব দেয়, তুমি অনেক বেশি সুন্দরী আদ্রিকা, তোমাকে তো আমার চাই, এক রাতের জন্য হলেও। ঘৃণায় সারা শরীর রেডি করে উঠে আদ্রিকার। শাহাদাতকে সরে যেতে বলতে চায়, কিন্তু ভয়ে গলার স্বর আটকে গেছে তার। এদিকে শাহাদাত এক নোংরা ইচ্ছে নিয়ে আদ্রিকার মুখের দিকে ঝুঁকতে থাকে। হঠাৎই সে থেমে যায়। বলা চলে থেমে যেতে বাধ্য হয়। কেউ একজন তার শার্টের কলার টেনে ধরেছে। মানুষটা কে? তার দেখার ইচ্ছে নিয়ে পেছনে ঘুরতেই সশব্দে কঠিন এক চর এসে লাগে তার গালে। বিস্ময় রাগ নিয়ে গালে হাত দিয়ে সামনে তাকিয়ে দেখে শান্তশিষ্ট নম্র মেয়ে বলে জানা অরণিকা। রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছে তার দিকে। দৃষ্টিতে তার আগুন ঝরছে। এই মুহূর্তে তার দৃষ্টি দেখলে যে কারোরই অন্তরাত্মা কেঁপে উঠবে। শাহাদাতের ভেতরেও কিছুটা ভীত সৃষ্টি হয়েছে। পেছনে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা কম্পনরত আদ্রিকাকে টেনে নিজের কাছে নিয়ে আসে অরু। ওকে এক হাতে আগলে ধরে শাহাদাতের দিকে আঙ্গুল উঁচিয়ে কঠোর স্বরে বলে, আজ যা বলেছেন বা যা করতে যাচ্ছিলেন, দ্বিতীয়বার আবার এমন কিছু করার কথা চিন্তাও করবেন না শাহাদাত ভাই। তাতে আপনারই মঙ্গল হবে। আর হ্যাঁ, এই চরটা যেন মনে থাকে। এই বলে আদ্রিকা হাত ধরে গটগট পায়ে বেরিয়ে যায় অরু। রাগে ক্ষোভে তীব্র আক্রোশে মস্তিষ্ক টনটন করছে শাহাদাতের। অরুর মতো সাধারণ একটা মেয়ে এত বড় দুঃসাহস! হাঁপানে রোগের মতো টেনে টেনে শ্বাস নিচ্ছে সে। কিছুতেই মেনে নিতে পারছে না একটা মেয়ে হয়ে তার গায়ে হাত তুলবে। মাথার চুল খামছে, দাঁতে দাঁত চেপে কিরমির করছে সে। ভয়ানক রাগে দাঁতে দাঁত বাড়ি খেয়ে কটমট আওয়াজ করছে তার। রাগের দরুন সারা শরীর থরথর করে কাঁপছে। মেডিসিন দরকার তার এখন। শরীর খারাপ করতে শুরু করেছে। চাপা চিৎকার করে উঠে সে। তারপর চিবিয়ে চিবিয়ে বলতে থাকে, যতক্ষণ না তোর সর্বনাশ করতে পারছি অরুণিকা, আমি শান্ত হতে পারবো না, কিছুতেই পারবো না। নিজের ফোনটা বের করে কাপা কাপা হাতে ডায়াল করে সে। ওপাশ থেকে রিসিভ হতেই ক্ষুদ্র স্বরে থেমে থেমে বলে সে, অরুণিকার সর্বনাশ নইলে হোক তোদের শেষ নিঃশ্বাস। আদ্রিকাকে নিয়ে বেরিয়ে আসতেই হুট করে থেমে যায় অরণিকা। কারণ আদ্রিকা তার হাত টেনে দাঁড়িয়ে পড়েছে। অরুর তাকিয়ে দেখে আদ্রিকা কাঁদছে। ছোট বোনের কাছে এসে তার চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলে, কি হয়েছে বনু? কাঁদছিস কেন? কিছু হয়নি, দেখ সব ঠিক আছে। বুবু আছে তো, ভয় কেন পাচ্ছিস বল? কাঁদতে কাঁদতে আদ্রিকা জবাব দেয়, বুবু, যদি বাড়ির সবাই এই লোকটার সাথে আমার বিয়ে দিতে জোরাজোরি করে, কি করব বুবু? তুই ভাবলি কি করে এরপরও এমন একটা মানুষের সাথে তোর বিয়ে হতে দিব আমি? সবাইকে জানিয়ে দেব তার আসল চেহারার কথা। কিন্তু তুমি যা দেখেছো বাকিরা তো তা দেখেনি। কেউ কি তোমার কথা বিশ্বাস করবে? শাহাদাত ভাইকে সবাই অনেক পছন্দ করে, তাই ওরা ভাববে আমি হয়তো বিয়ে ভাঙতে ইচ্ছে করে মিথ্যে নাটক সাজাচ্ছি। এখন আমরা কি করব বুবু? বোনের কথা শুনে চিন্তায় পড়ে যায় অরণিকা। সত্যিই তো আদ্রিকার কথাগুলো ফেলে দেওয়ার মতো নয়। কিভাবে কি করবে সে? আদ্রিকার কান্নার বেগ তীব্র হয়। অরুণিকা বোনকে বুকে জড়িয়ে শান্ত করার চেষ্টা করে, কিন্তু তার মাথায় আসন্ন বিপদ নিয়ে একরাশ দুশ্চিন্তা এসে ভর করেছে। দুই বোনের এমন দৃশ্য একটু দূরে দাঁড়িয়ে থাকা আয়াজের দৃষ্টিগোচর হয়। তিরিং বিরিং করে লাফিয়ে বেড়ানো হাসি খুশি মেয়েটাকে এমনভাবে কাঁদতে দেখে আয়াজের অদ্ভুত রকমের মায়া কাজ করে। আদ্রিকার কান্নার কারণ সে কিছুটা আন্দাজ করতে পারে, কারণ একটু আগেই সে ওদের রুম থেকে শাহাদাতকে বেরোতে দেখেছে। ছেলেটাকে বেশ খ্যাপাটে দেখাচ্ছিল, সম্ভবত কিছু নিয়ে ভয়ানক রেগে আছে। বুদ্ধিমান আয়াজের ব্যাপারটা ধারণা করতে খুব একটা অসুবিধা হয় না। এদিকে শুভ বিবাহের কাজ সম্পূর্ণ হয়েছে।
সকলের খাওয়া দাওয়া কাজের ব্যস্ত এখন। অরুণিকাও কাজের মধ্যে ডুবে গিয়েছে। আদ্রিকা নিজেকে কিছুটা স্বাভাবিক করে নিয়েছে, তবে অনেকটা চুপসে গিয়েছে সে। তা বুঝতে পেরে আয়াস এসে পাশে দাঁড়িয়ে বলে, চঞ্চলা পাখি হঠাৎ এত শান্ত হয়ে গেল কিভাবে? এমন বিরল দৃশ্য দেখার সৌভাগ্য হলো তবে। আয়াজের কথা শুনে নিলিপ্ত দৃষ্টিতে তার দিকে তাকায় আদ্রিকা। ধস করে উঠে আয়াজের বুক। মেয়েটাকে কেমন ফ্যাকাশে দেখাচ্ছে। আচ্ছা, আমার কেন এত খারাপ লাগছে? এমন মায়া লাগছে কেন? বুঝতে পারছি না কিছুতেই। আদ্রিকার কথাই ধ্যান ভাঙে তার। আপনি তো বলছেন স্থির থাকতে। বাহ, গুড গার্ল। আপনার তো এবার খুশি হওয়ার কথা। কি ভেবে যেন আয়াজ জবাব দিল, সেটা তো ভাবছি। খুশি হওয়ার কথা থাকলেও কোনো অজানা কারণে খুশি হতে পারছি না আমি। মনে হচ্ছে এই চঞ্চলা পাখিকে বোধহয় চঞ্চলতাই মানে। এই যে এই স্থিরতা, এটা একটু মানাচ্ছে না। এক কাজ করো, তুমি বরং ব্যাঙের মতোই লাফিয়ে বেড়াও, ওটাই ঠিক ছিল। এই বলে আয়াজ চলে যাচ্ছিল, আবার পিছু ফিরে বলে উঠে, আরেকটা কথা, মেয়ে মানুষ বলে নিজেকে সবসময় নরম সরম দুর্বল করে রেখো না। বি স্ট্রং, ইটস বেটার ফর ইউর সেলফ। একটা সুন্দর শুভ্র হাসি ছুঁয়ে দিয়ে আয়াজ চলে যায়। আদ্রিকা ভাবতে থাকে আয়াজের বলা কথাগুলো। সারাটা দিন পেরিয়ে গেল, অথচ একবারও আরহারকে আশেপাশে দেখলো না। মানুষটা তো সব সময় আগে পিছে ঘুরতে থাকে। অরুণিকা যতই এড়িয়ে যাক না কেন, আরহার ঠিকই কোনো না কোনো বাহানায় অরুণিকার কাছাকাছি থাকবে। কিন্তু আজ হঠাৎ ব্যতিক্রম ঘটল। না চাইতেও অরুণিকার চোখ বেশ কয়েকবার আশেপাশে আহরারকে খুঁজেছে। আচ্ছা, তখন ওভাবে বলায় ওনার কি খুব খারাপ লেগেছে? এই জন্য কি উনি আর সামনেই আসছেন না? বিরক্ত করতে বারণ করায় আর বিরক্ত করছেন না। অরুণিকার খারাপ লাগছে। সে কি মানুষটাকে কষ্ট দিয়ে ফেললো? অরু কাউকে কষ্ট দিতে চায় না, তার জন্য কেউ কষ্ট পাক সেটা সে কখনোই চায় না। কিন্তু আহরার যা করছে বা করতে চাইছে তাতে সায় দেওয়াও অরুর পক্ষে সম্ভব না। অরু ভাবল আহরারের কাছে ক্ষমা সে চেয়ে নেবে, কিন্তু তার জন্য মানুষটাকে খুঁজে তো পেতে হবে। খাবারের জায়গায় দাঁড়িয়ে তিন বন্ধু করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে সেসব খাবারের দিকে। ঈশান বারবার জিহ্বা দিয়ে ঠোঁট বেজাচ্ছে। রাদীপ দুই ঠোঁট চেপে বারবার ঠোক গিলছে। দায়ান চোখ মুখ কুঁচকে চিন্তা করছে এখনই ঝাঁপিয়ে পড়বে কিনা। হুট করে পেছন থেকে এক লোক বলে উঠে, কি ব্যাপার, খাবার না নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবারের দিকে এমনভাবে তাকিয়ে আছো কেন? দেখে মনে হচ্ছে যেন এসব খাবার খাওয়ার কপাল নাই তোমাদের, তাই দেখে দেখে চোখ জুড়িয়ে নিচ্ছ। আজকালকার পোলাপানদের মতি বোঝা দেয়। এই বলে লোকটা চলে গেলেন। রাদীপ বলে, কি রে, দিবি নাকি একটু? ঈশান সায় দেয়। হ্যাঁ চল না একটু খাই। দায়ান ধমকে বলে উঠে, খবরদার, একদম না। কাল রাতের কথা ভুলে যাস না তোরা। এসব ভারী খাবার আর একদম খাওয়া যাবে না। চল চল চল। অগত্যা মন খারাপ নিয়ে তিন বন্ধুকে প্রস্থান করতে হয় সেখান থেকে। যেতে যেতে দায়ান বলে উঠে, কি ব্যাপার, আওরাবকে দেখছি না কেন, কোথায়? রাদীপ জবাব দেয়, বরযাত্রী আসার কিছু সময় আগে ওরে দেখছিলাম, তারপর তো আর দেখি না। ঈশান রসিকতা করে বলে উঠে, প্রেমে পড়ে বেটা নিরুদ্দেশ হয়ে গেল। দায়ান বলে, ধুর, কি কস না কস, প্রেমে পইরা গায়েব হবে না কেন? দায়ানের কাজ চাপড়ে ঈশান জবাব দেয়, বন্ধু পড়িসনি তো কখনো প্রেমে, তাই বুঝিস না। এবার রাদীপ বলে, দোস্ত তুই বরং একবার ট্রাই কর, বুঝলি? ঈশানও সম্মতি জানিয়ে বলে, ঠিক ঠিক, এই বিয়ে বাড়ি থেকেই একটা মেয়ে পটা যা, আমরা হেল্প করছি। বলতে বলতে কিছু দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে থাকা একটি মেয়েকে নজর পড়তেই ঈশান বলে উঠে, ওই তো যা, ওই মেয়েকে গিয়ে বল, ইউ আর সো বিউটিফুল, আমার তোমাকে ভীষণ পছন্দ। দায়ান অসম্মতি জানিয়ে বলে, না না, আমি পারবো না, সর। আরে যা তো যা, ট্রাই মার একটা। এই বলে এক প্রকার ঠেলে ঠুলে দায়ানকে পাঠিয়ে দেয় তারা। ভয়ে ভয়ে দায়ান সেখানে গিয়ে দাঁড়ায়। গলা পরিষ্কার করে কোনো রকমে বলে উঠে, হেই, ইউ আর সো বিউটিফুল, আমার তোমাকে ভীষণ পছন্দ। গাছের আড়াল থেকে সামনে এসে দায়ানের মুখোমুখি দাঁড়িয়ে সেও জবাব দেয়, ওমা তাই? সত্যি বলছো আমি বিউটিফুল? একজন মধ্যবয়সী স্থূলকার মহিলা
যার ভয়ঙ্কর দানবীয় চেহারা। দায়ান চমকে গিয়ে লাফিয়ে পেছনে সরে যায়, তোতলানোর স্বরে বলে, আসলে ভুলে গেছে অন্য একজনকে বলতে, কি আপনাকে বলে ফেলেছি, সরি আমি যাই। এই বলে দায়ান ছুটে বন্ধুদের কাছে এসে বলে, শালা, এটা কার কাছে পাঠিয়েছিস, আমাকে দেখ। ওদিকে মহিলাও পেছনে পেছনে আস্তে আস্তে বলে, আরে আমারও তোমাকে অনেক পছন্দ হয়েছে, আসো গালে একটা চুমা দিই। তা দেখে দায়ান বলে, দেখ পিছে আইসা পড়ছে, আমি আর নাই বাবা। এই বলে দায়ান সেখান থেকে পালিয়ে যায়। এদিকে মহিলা রাদীপ আর ঈশানকে দেখে একগাল হেসে বলে, ও মা, তোমরাও কত সুন্দর, দেখি চুমু খেতে মন চায়, আসো আসো চুমা খাই। ঈশান রাদীপকে গুঁতো মারতে মারতে বলে, ভাই বাঁচতে চাইলে পালা। বাবা গো। বলতে বলতেই দুজনে দৌড় লাগায়, এক দৌড়ে পকার পার। বিয়ের দিন বউ নিয়ে যাওয়ার একটা নিয়ম থাকলেও দিয়ার বিয়ের ক্ষেত্রে নিয়মটার ঠিক ভিন্নতা রাখা হয়েছে। আজ বিয়ে হলেও আজই বউ নিয়ে ফিরবে না তার শ্বশুরবাড়ির লোকজন, অর্থাৎ আজ রাতটা তারা এখানেই থাকছে। সেই সুবাদে কিছুটা আনন্দ মজা করার উদ্দেশ্যে একটা ছোটোখাটো কনসার্টের আয়োজন করা হয়েছে। সেখানে কেবল ইয়াং ছেলে মেয়েরাই উপস্থিত। গুরুজনরা সব বাড়ির ভেতরে নিজেদের মতো সময় কাটাতে ব্যস্ত। অরণিকা কখনো এসব কনসার্ট দেখেনি, তার কাছে অন্যরকম লাগছে বেশ, তবে ভালোও লাগছে। পরপর বেশ কয়েকজন শিল্পী অনেক বিখ্যাত সব গান গাইল, আর সকলে যে কি হই হুল্লো, তালে তালে চেঁচিয়ে উঠা, লাফিয়ে নাচ। অরণিকা অবাক হলেও আদ্রিকা বেশ হাসি পাচ্ছিল। সে খুব হেসেছে এবং কিছু সময় পর নিজেও সবার সাথে তাল মেলালো। বোনকে স্বাভাবিক দেখে অরণিকার স্বস্তি মিলল, খুশি হলো সে। ওদিকে তার সাথে সাথে খুশি হলো আরও একজন। সে এগিয়ে এসে আদ্রিকার কানে কানে ফিস ফিস করে বলে, এবার পারফেক্ট আছে। আয়াজের কথা শুনে হেসে ফেলে আদ্রিকা, জবাবে পাল্টা হাসি আয়াজও দেয়। অরণিকা এখনো আহরারকে খুঁজে চলেছে। অদ্ভুত লাগছে তার, একটা মানুষ এভাবে নিরুদ্দেশ হয়ে গেল। আসলে কি নিরুদ্দেশ হয়েছে, নাকি আশেপাশে আছে ওরু দেখতে পাচ্ছে না? এমন নয় তো যে উনি ইচ্ছে করেই এমনটা করছে। ওরও তাকে খুঁজে বেড়ায় কিনা তা দেখতে। এমনটা হলে তো ওনাকে প্রশ্রয় দেওয়া হবে, যা অনুচিত। ওরু নিজেকে নিজেই বলতে থাকে, এসব খোঁজাখুঁজি বন্ধ কর অরু, ক্ষমা চেয়ে নেওয়া যাবে। মানুষটা আছে, এতটা অস্থির হওয়ার কিছুই নেই। আর তাছাড়া তুই তো ভুল কিছু করিসনি, মানুষটা তো সত্যি তোকে বিরক্ত করছিল। একদম প্রশ্রয় দিবি না অরু, একদম না। নিজের মনকে দমিয়ে ওরু অনুষ্ঠানের দিকে মন দেয়। হঠাৎই স্টেজটা অন্ধকার হয়ে যায়, সবার মধ্যে চাপা শোরগোল দেখা যায়। কি হলো হঠাৎ? এরই মাঝে আবারও আলো জ্বলে ওঠে। গিটারের টুংটাং শব্দ তুলে কেউ একজন এগিয়ে আসছে। ঠিক আলোর মধ্যে এসে দৃশ্যমান হতেই সকলে বুঝতে পারে মানুষটা আর কেউ নয়, স্বয়ং আহরার খান। বিস্মিত নয়নে চেয়ে থাকে সকলে। বন্ধুরা তো চেঁচিয়ে ওঠে। মাস্কের ভেতরে পড়ে থাকা মাইক্রোফোনে বলে ওঠে আহরার, বিশেষ একটি কারণে বিশেষ একটি গান, আশা করি গানটি যেখানে পৌঁছানোর সেখানে পৌঁছে যাবে। ঈশান্ত রীতিমতো সিটি বাজাতে শুরু করে, চেঁচিয়ে বলে ওঠে, অসাধারণ সিদ্ধান্ত বন্ধু, ফাটাইয়া দে জাস্ট। দায়ান রাদীপও তাল মিলিয়ে বলে, ইয়েস শুরু কর তুই। সকলের উৎসাহ দিতে শুরু করেছে আহরারকে। আহরারের চোখ তার শ্যামবতীর দিকে নিবদ্ধ। অরুণিকা স্থবির নয়নে চেয়ে আছে আহরারের দিকে। কি চাইছে মানুষটা? আহরারের গিটারের সুর ওঠে, চোখ বুজে কল্পনায় আনে সেসব মুহূর্ত আর স্মৃতি যা তার সুনয়নার সাথে ঘটেছে। সেই প্রথম দেখা। আহরার গাইতে শুরু করে। স্টেজ থেকে নেমে আসে আহরার। সকলেই উল্লাসে মেতে আছে। এক একজন নিজেদের মতো গা দুলিয়ে উপভোগ করছে এই গান। আহরার অরণিকার ঠিক পাশাপাশি এসে দাঁড়ায়, আর চোখে অরণিকা দেখে তাকে। ঠিক তখনই গিটারের সুর পুনরায় বেজে উঠে, সেই সাথে আহরার গেয়ে ওঠে পরবর্তী লাইন। সকলে হইচই করে চেঁচিয়ে উঠেছে। আহরার এবার সবার আশেপাশে গিয়ে গিটার বাজাচ্ছে। সবাই তালে তালে নাচতে থাকে। একটু দূর থেকে নিজের শ্যামবতীর দিকে তাকিয়ে পরবর্তী লাইনগুলো গাইতে শুরু করে।
শেষ লাইনটি আহরার ঠিক অরুণিকার কানের কাছে এসে বলে। চকিতে ফিরে তাকায় অরুর আহরারের দিকে। আহরারের চোখে ফুটে ওঠা হাসি অরুণিকাকে বুঝিয়ে দেয় বেশ ভালোভাবে আহরার কি চায়। সে বলেছিল আজ রাতের মধ্যে সে প্রশ্নের উত্তর জানাবে। সে কি চায়? এটাই কি তবে তার চাওয়া? আহরার গাওয়া প্রতিটি লাইন মনে হচ্ছিল সবটা অরুর জন্য গাওয়া। আজ অরুণিকা জেনে গিয়েছে আহরারের মনের কথা, কিন্তু এইবার সে কি করবে? না, আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না, কিছুতেই না। অরুর আশেপাশে আদ্রিকাকে খুঁজতে লাগলো। ওকে পাওয়া মাত্রই তার হাত টেনে ছুটতে লাগলো। আদ্রিকা বারবার কি হয়েছে? জিজ্ঞাসা করেও আশা অনুরূপ উত্তর পায় না, শুধু বলে এক্ষুনি বাড়ি যাব। বন্ধুদের মাঝে থাকায় আহরার খেয়াল করে না আরণিকার চলে যাওয়া। ওদিকে সুযোগ সন্ধানী একজন যেন এমনি একটা সুযোগের অপেক্ষায় ছিল। এইবার এই সুযোগটাই কাজে লাগাবে সে। অমাবস্যায় নিকোষ কালো আধারে ছেয়ে আছে রাতটি, একেবারে কুটকুটে অন্ধকারও নয়। গ্রামের পথঘাটের আবছা আলোয় দৃশ্যমান। সেই আলোতেই হেঁটে চলেছে দুই বোন, কিন্তু কিছু দূর যেতেই হুট করে দাঁড়িয়ে পড়ে তারা, কারণ মনে হচ্ছে কেউ তাদের পিছু পিছু আসছে। নিজেদের গ্রামের রাতের আধারে চলাচল করা মোটেও কোনো বড় ব্যাপার নয়, তবে আজ তারা ভয় পাচ্ছে। আসলে কেউ তাদের পিছু নিচ্ছে কিনা তা বুঝতেই তারা দাঁড়িয়ে পড়েছিল। আশ্চর্যজনকভাবে পেছনে পায়ের শব্দ থেমে যায়। পুনরায় হাঁটা শুরু করতেই পেছনে হাঁটার শব্দও শুরু হয়ে যায়। আদ্রিকা ভয় পাচ্ছে ভীষণ। বোনকে সাহস দিতে নিজেকে শক্ত রাখলেও অরুর নিজের ভিতরেও ভয়ের কম্পন সেই অনুভব করছে। দ্রুত পা চালাতে থাকে তারা। সামনেই একটা আম বাগান, সেই বাগান পেরিয়ে ধানক্ষেত, আর তার পরপরই অরুদের বাড়ি। বাগানের পাশে একটা খোলা মাঠ রয়েছে, সেই মাঠ দিয়ে গেলেই দ্রুত পৌঁছানো যাবে। তাই অরু মাঠের পথটাই ধরল। ঝোঁকের বসে এই রাতের বেলা বেরোনোটা যে কত বড় বোকামি হয়েছে তা বেশ ভালোই বুঝতে পারছে অরু। কিন্তু এখন আর কিছুই করার নেই। মাঠ দিয়ে কিছু দূর যেতেই অরুর ভয়টা সত্যি হলো। কোথা থেকে হঠাৎ তিনজন লোক এসে পথ আগলে দাঁড়িয়ে পড়ে। ভয় পেয়ে পিছিয়ে যায় অরু। আদ্রিকা কাঁদতে শুরু করে। অরু সাহস করে বেশ কড়া স্বরে জিজ্ঞেস করে, কারা আপনারা? এভাবে রাস্তা আটকাচ্ছেন কেন? আমরা এই গ্রামেরই মেয়ে, সামনেই আমাদের বাড়ি, বেশি বাড়াবাড়ি করলে। মেয়ে হয়ে এত তেজ? পেছন থেকে ভেসে আসা কণ্ঠস্বর শুনে অরু আদ্রিকা দুজনেই অন্তরাত্রা খাঁচা ছাড়ার হবা জোগাড়। সেই গলার স্বরটি আর কারো নয়, শাহাদাতের। একেবারে অরুণিকার সামনে এসে দাঁড়িয়ে পুনরায় বলে ওঠে, এত তেজ পাও কোথা থেকে? কোন শক্তিতে, কিসের ভিত্তিতে এই তেজ নিয়ে টিকতে পারবে? বলতে বলতে শাহাদাত বড্ড কাছে চলে এসেছে। তার নিঃশ্বাসের স্পর্শ অরুর মুখে লাগাতে ঘৃণায় সারা শরীর গুলিয়ে উঠে তার। শাহাদাত আত্মগরিমা দেখিয়ে বলে, শুধু একবার গায়ে কলঙ্ক লাগিয়ে দিলে গলায় দড়ি কলসি দিয়ে মরা ছাড়া কোনো উপায় থাকবে না। আর সেই মেয়ে কত তেজ দেখায়। শাহাদাত ভাই সরে দাঁড়ান, যেতে দিন আমাদের। যেতে দিব বলে তো রাস্তা আটকায়নি। তোর এত বড় স্পর্ধা, তুই আমার গায়ে হাত তুলছিস। আজ তোকে বোঝাবো আমি কি জিনিস। তুই আমার গালে আঘাত করেছিস, আর আমি তোর সারা শরীরে আঘাত করব। আমি কিন্তু চিৎকার করব শাহাদাত ভাই। কর চিৎকার। এই কোভিড রাতে এমন খোলা মাঠ পেরিয়ে কারো কানে তোর আওয়াজ পৌঁছাবে না, কেউ আসবে না তোকে বাঁচাতে। শাহাদাত অরুণিকার এক হাত শক্ত করে চেপে ধরে। যতটা ব্যথা না পেয়েছে তার চেয়েও বেশি নিজের সম্ভ্রম হারানোর ভয় তার ভেতরটা ক্ষত বিক্ষত করে দিচ্ছে। ওদিকে আদ্রিকা থরথর করে কাঁপছে। কি করবে সে? তার বুবুকে কিভাবে বাঁচাবে? শাহাদাত অরুণিকাকে টানতে টানতে পাশের বাগানটার দিকে নিয়ে যেতে থাকে। শাহাদাতের সঙ্গীদের মধ্যে একজন আদ্রিকাকে আটকে রাখে। আদ্রিকা চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, ছেড়ে দেন শাহাদাত ভাই, আমার বুবুকে ছেড়ে দেন। আমার বুবুর কোনো ক্ষতি করবেন না শাহাদাত ভাই। অরুণিকা যেন দিশেহারা হয়ে যাচ্ছে। কি করবে বা কি করা উচিত ঠিকমতো বুঝে উঠতে পারছে না সে। শাহাদাত তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় একটা গাছের আড়ালে। ধাক্কা মেরে ফেলে দিতে গাছের গোড়ায় লেগে হাত ছিলে যায় অরুর। ব্যথায় আর্তনাদ করে উঠে সে। শাহাদাত নিচু হয়ে বসে বিদ্রূপের স্বরে বলে, লেগেছে না? খুব লেগেছে। এটা তো কিছুই নয়, আসল যন্ত্রণাতে এবার শুরু হবে।
ওদিকে কুল কিনারা না পেয়ে আদ্রিকা তাকে আটকে রাখা লোকটার হাতে কামড় বসিয়ে দেয়। লোকটা ছিটকে সরে যেতে আদ্রিকা ছুটে পালায়। তার উদ্দেশ্য যে করে হোক আহরার ভাইকে জানাতেই হবে, বুবুর বিপদ, খুব বিপদ। লোকটা চেঁচিয়ে বলে ওঠে, ভাই, অদ্রিকা পালালো। শাহাদাত আক্রোশের সাথে জবাব দেয়। ধরে নিয়ে আয় ওকে, বেশি দূর যেন যেতে না পারে। আদ্রিকা পেছনে ছুটলেও লোকটা আদ্রিকাকে ধরতে পারে না। প্রাণপণ ছুটতে ছুটতে দায়ানদের বাড়িতে এসে পৌঁছালো সে। বাড়ির দিকে ছুটতে গিয়ে আয়াজের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যায়। আয়াজ খেয়াল না করায় আদ্রিকাকে ধরতে পারেনি। ওভাবে পড়ে যেতে দেখে সে এগিয়ে আস্তে আস্তে বলে, সরি আই এম রিয়েলি ভেরি সরি। তোমার লেগেছে? হাঁপানি রোগীর মতো হাঁপাচ্ছে আদ্রিকা। তা দেখে ভড়কে যায় আয়াজ। আদ্রিকাকে দুই হাতে ধরে উঠে দাঁড় করায়। অস্থিরতা নিয়ে প্রশ্ন করে, কি হয়েছে আদ্রিকা? তুমি ঠিক আছো? হাঁপাচ্ছ কেন? কোথা থেকে ছুটে আসলে এভাবে? আদ্রিকার কথা বলার মতো অবস্থাও নেই। কোনো রকমে টেনে টেনে বলতে থাকে, আহার 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 ভাই, আহার ভাইকে ডাকুন দয়া করে। ঠিক আছে, আমি ডাকছি। তার আগে তুমি একটু শান্ত হও। পানি খাবে? চলো একটু পানি খাবে। আদ্রিকা হু হু করে কাঁদতে শুরু করে। কান্নায় দমকে গলার স্বর আটকে গেছে তার। ভাঙা ভাঙা স্বরে জবাব দেয়, আমার বুবুর ক্ষতি করে দিবে ওই ওই শাহাদাত আম বাগানে বুবুকে। বলতে বলতে আয়াজের গায়ে ঢলে পড়ে আদ্রিকা। আয়াজ দুই হাতে আগলে নেয় আদ্রিকাকে। ওই অবস্থায় নিজের ফোন বের করে আহরারকে ফোন দিয়ে বাহিরে আসতে বলে। আহরার বাহিরে আসতেই আদ্রিকার এই অবস্থা দেখে হতভম্ব হয়ে জিজ্ঞেস করে, কিরে আয়াজ, কি হয়েছে আদ্রিকার? জানি না ভাইয়া, শুধু তোমাকে ডেকে দিতে বলেছিল। আর বলছিল ওর বুবুর ক্ষতি করে দিবে শাহাদাত। কি জানি কোথাকার কোন আম বাগানের কথা বলছিল। টং টং করে আহরারের মাথায় বাড়ি খেতে থাকে একটা কথা, ওর শ্যামবতীর ক্ষতি। অস্থির স্বরে প্রশ্ন করে, আমার শ্যামবতীর ক্ষতি করবে শাহাদাত? মানে সেই ডাক্তার ছেলেটা কোথায় নিয়ে গেছে ওকে? কোন আম বাগানে? তা তো জানি না ভাইয়া, বলার আগেই তো অজ্ঞান হয়ে গেল। আহরার আর এক মুহূর্ত অপেক্ষা করে না, ঝড়ের বেগে ছুটতে শুরু করে সে। কখন কোন ফাঁকে ওরু বেরিয়ে গেছে তা জানে না আহরার। সে তো খুঁজেই চলেছিল এতক্ষণ। এদিকে তার শ্যামবতী না জানি কোন বিপদে ফেসে আছে। এদিকে আয়াস আদ্রিকার জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল। ততক্ষণে দায়ান, রাদীপ আর ঈশানকেও জানিয়ে দেয় সে তার ভাই একাই একাই ছুটেছে। বন্ধুদের সেখানে যাওয়া প্রয়োজন। এই ভয়ঙ্কর অন্ধকার রাতে অরণিকার জীবনেও কি নেমে আসবে বিষাক্ত আধার? নিজের নোংরা দুর্বিসন্ধি পূরণের উদ্দেশ্য শাহাদাত এগিয়ে আসে অরণিকার দিকে। কি করবে অরু? এভাবে দুর্বল হয়ে থাকবে? নিজের সতীত্ব হরণ হতে দিবে এত সহজে? না, অরু দুর্বল নয়। অরু এতটাও দুর্বল নয়। শাহাদাত এগিয়ে আসতে অরু নিজের সমস্ত শক্তি দিয়ে তলপেট বরাবর লাথি মারে তার। ব্যথায় কুকরিয়ে উঠে ছিটকে দূরে সরে যায় শাহাদাত। এই সুযোগে উঠে দাঁড়িয়ে পালানোর চেষ্টা করে অরু। দৌড়াতে গিয়ে বুঝতে পারে পায়ে ব্যথা পেয়েছে ভীষণ, দৌড়াতে কষ্ট হচ্ছে। তবুও পালাতে হবে, কিন্তু বেশি দূর যেতে পারে না সে। শাহাদাত ধরে ফেলে তাকে। কোথায় পালাচ্ছিস? তোকে এত সহজে ছেড়ে দিব ভেবেছিস? আজ তোর মুক্তি নেই, চল। অরুকে টেনে এনে ধাক্কা দিয়ে ফেলে দিতেই মাটিতে মুখ থুবড়ে পড়ে যায় সে। অরু আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই শাহাদাত ঠেলে ফেলে দেয় তাকে। আঘাতের জায়গায় আঘাত পেয়ে আর্তনাদ করে ওঠে অরু। নিজের পরনের শার্টটা খুলতে খুলতে শাহাদাত বলে ওঠে, আজ তোকে বোঝাবো তোর লিমিট ঠিক কতটুকু। বলতে বলতে অরুর দিকে ঝুঁকে আসতেই শেষ চেষ্টা হিসাবে অরু দুই হাতে বাধা দেওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু শাহাদাতের শক্তির সাথে সে পেরে ওঠে না। শক্ত হাতে অরুর দুই হাত মাটিতে চেপে ধরে শাহাদাত। সব শক্তি নিঃশেষ হয়ে অসাড় হয়ে আসে অরণিকার সারা দেহ। আর যেন কিছুই করার নেই তার। দু চোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু গড়াতে থাকে। শব্দ করে কাঁদতেও পারে না, শুধু মনে মনে চাইছে কেউ একজন আসুক, তাকে বাঁচাক, হয়তো তার মনের কথাই শুনে। সত্যি সত্যি কেউ একজন এলো। শাহাদাতের মুখের এক পাশে শক্তিশালী মুষ্টির করাঘাত এসে পড়ল। ছিটকে গড়িয়ে পড়ল সে। অন্ধকারে ওরও বুঝে উঠতে পারল না কে এই দেবদূত। দুহাত বাড়িয়ে পরম যত্নে অরুকে উঠিয়ে বসিয়ে দেয় আহরার।
ততক্ষণে শাহাদাত বিশ্রীভাবে গালাগাল করতে করতে এগিয়ে এলো। বিদ্যুৎ বেগে উঠে দাঁড়িয়ে মাথার উপরে থাকা আম গাছটা থেকে শক্ত একটা ঢাল ভেঙে নেয় আহরার। শিকারীকে সামনে পেয়ে বাঘ যেমন ক্ষিপ্ত প্রগতিতে ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়ে, ঠিক সেইভাবে আহরার ঝাঁপিয়ে পড়ল শাহাদাতের উপর। হাতের শক্ত ডালটা দিয়ে পরপর কয়েক খা দিতেই মাটিতে হুড়মুড়িয়ে পড়ে যায় শাহাদাত। ঘাতক বাঘের ন্যায় যেন হুঙ্কার ছাড়ছে আহরার। গর্জে উঠে বলতে থাকে, জানোয়ারের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার ওরুর দিকে নোংরা হাত বাড়াইছস। তোর হাত আজ আমি ভাইঙ্গা ঘুরাইয়া দিব, শেষ করে দেবো তোরে, মাটির সাথে মিশাইয়া দেবো, যেন তোর চিহ্ন কেউ খুঁজে না পায় কুত্তার বাচ্চা, কোনোদিন না। এই বলে ইচ্ছে মতো মেরেই যাচ্ছে সে শাহাদাতকে। শাহাদাত গোংরাতে গোংরাতে ছটপট করছে কেবল। শাহাদাতের সঙ্গীগুলো ভয়ে এদিকে আসতে পারছে না। তাদের মধ্যে একজন আগেই দৌড়ে পালিয়েছে। বাকি দুজন কি করবে না করবে ভাবতে ভাবতে আহরারকে আটকাতে এগিয়ে এলো। দুজন দুদিক থেকে আহরারকে চেপে ধরে সরিয়ে আনতে গেলে আহরার ছিটকে সরিয়ে দেয় দুজনকে। আহরারের মধ্যে যেন দানবীয় শক্তি এসে ভর করেছে। নিজের প্রিয় মানুষের উপর আসা আঘাত তাকে ভয়ঙ্কর মানুষে পরিণত করেছে, যেই মানুষ এই মুহূর্তে সবকিছু ধ্বংস করে দিতে পারে এক লহমায়। লোক দুটো আবার আহরারকে আটকাতে এলে এরা ঘুরে দাঁড়িয়ে ওই দুজনকে কয়েক খা লাগিয়ে দেয় সে। প্রাণ ভয়ে দুজনে দৌড়ে পালিয়ে যায়। এদিকে হুঁশ জ্ঞানহীন হয়ে শাহাদাতকে মেরেই যাচ্ছে আহরার। মাটিতে ফেলে সেই শক্ত ডালটি চালিয়েই যাচ্ছে শাহাদাতের শরীরে প্রতিটি অংশে। ভাগ্য ভালো যে দায়ানরা বেশ দ্রুতই চলে এসেছিল, নইলে আজ আহরারের হাতে শাহাদাতের মৃত্যু হতো। দায়ান, রাদীপ, ঈশান তিনজনই আহরারকে আটকাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। আহরারের এমন ধ্বংসাত্মক রূপ দেখে তিন বন্ধুই দিশেহারা। দায়ান চেঁচিয়ে বলতে থাকে, সে দেহরাব সারোকে মেরে ফেলবি নাকি? ঈশান, রাদীপও আহরারকে টানতে টানতে বলে, ও মরে যাবে রে, ছেড়ে দে, তুই বিপদে পড়ে যাবি, আহরার ছাড়। এবার ছেড়ে দেয় আহরার। তবে ছাড়ার আগে শাহাদাতের পেটে পরপর কয়েকটা লাথি মেরে আসে, আর এতেই যেন শাহাদাতের দম ফুরিয়ে এলো। জ্ঞান হারিয়ে ফেলে সে। তিন বন্ধু মিলে আহরারকে শান্ত করার চেষ্টা করে। একটু দম নিয়ে শান্ত হতেই হুট করে আরুর কথা মাথায় আসে। ছুটে আসে আহরার অরণিকার কাছে। অতিরিক্ত ভয় কষ্টে বোবার মতো স্তব্ধ হয়ে বসে আছে অরণিকা। অরণিকার কাছে সে হাঁটু মুড়ে বসে আহরার। দুই হাতে অরণিকার মুখ তুলে ধরে অপরাধীর স্বরে বলতে থাকে, আমাকে ক্ষমা করো আরু, আমি তোমার খেয়াল রাখতে পারিনি। তুমি এভাবে বিপদে পড়েছিল, অথচ আমি বুঝতেই পারলাম না আমার শ্যামবতীরা কতটা অসহায় হয়ে সাহায্যের আশায় ছিল। আম সরি। অরু 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 তাকাও আমার দিকে, দেখো, এই দেখো না, কিচ্ছু হয় নাই, এভরিথিং ইজ ওকে, আর কোনো ভয় নাই অরু, আমি চলে আসছি তো, আমি আছি তো, দেখো আমি আছি তোমার সাথে, আর কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। অরু, এই অরু, কথা বলো আমার সাথে, চুপ করে আছো কেন? কথা বলবেন আমার সাথে? এদিকে আদ্রিকার জ্ঞান ফিরিয়ে আয়াস তাকে নিয়ে চলে এসেছে সেখানে। আদ্রিকা এসে অরুর কাছে বসে পড়ে। আহরারের উদ্দেশ্যে বলে, ভাইয়া, বুবুর কথা বলবে না, ও ঠিক নেই, ওকে বাড়িতে নিয়ে যেতে হবে। দায়ানও সম্মতি জানিয়ে বলে উঠে, আদিটা ঠিক বলেছে আহরাব, অরুণিকার বিশ্রাম প্রয়োজন। আমি এক কাজ করি, ওদেরকে পৌঁছে দিয়ে আসি। রাদীপ বলে, হ্যাঁ তাই ভালো, মেয়েটাকে কেমন বিধ্বস্ত দেখাচ্ছে, ওর একটু রিল্যাক্সনের প্রয়োজন। তবে সাবধান, ওর বাড়ির লোকেদের কিছু বুঝতে দিস না, যা ওদের জলদি পৌঁছে দিয়ে আয়। ঈশান বলে ওঠে, সেসব না হয় ঠিক আছে, কিন্তু এই অমানুষটাকে কি করবি? এভাবে ফেলে রাখবি? যদি কিছু হয়ে যায়, মরে টরে যায়। দায়ান জবাব দেয়, কিচ্ছু হবে না, আমি ওদের পৌঁছে দিয়ে এর ব্যবস্থা করছি দাঁড়া। আর আওয়াজ, তুই আহরাবকে নিয়ে বাড়ি যা। আয়াস মাথা নাড়িয়ে সায় জানায়। অরু আর আদ্রিকাকে নিয়ে দায়ান ওদের বাড়ির দিকে আগায়। আদ্রিকা তার বুবুকে দুই হাত ধরে রেখেছে। কেমন টলমল পায়ে হেঁটে যাচ্ছে অরণিকা। ভাবলেশহীন হয়ে নির্বিকার ভাবে সেদিকে তাকিয়ে আহরারের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। কষ্টে বুক ভেঙে আসছে তার, সেই সাথে হচ্ছে নিজের প্রতি তীব্র রাগ। আর একটু ভালোভাবে খেয়াল রাখতে পারল না কেন সে? অরণিকা আর আদ্রিকাকে পৌঁছে দিয়ে আসে দায়ান।
ঈশান আর রাদীপের সাহায্য শাহাদাতকে গ্রামের হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে আসে, তবে নিজেদের আড়ালে রেখে, যেন খুনাক করে কেউ টের না পায় শাহাদাতের এই অবস্থার পেছনে কে বা কারা দায়ী। বাড়ির বাহিরে বসে আছে 4 বন্ধু। বেশ অনেকটা সময় নীরবতা পালন করে ক্ষোভের সাথে কথা বলে ওঠে দায়ান। তুই এত বেয়াক্কেল হলি কবে থেকে আওরাব? বলতো কি করতে চাচ্ছিলি? যদি মেয়েটা মরে যেত কি হতো বল? আহরারও কঠোর স্বরে জবাব দেয়। মরে গেলে যেত, ও যা করেছে। আওরাব, মানলাম ও জঘন্য অন্যায় করেছি, কিন্তু তুই যা করছিস যদি ধরা পড়ে যেতিস, জানিস তুই ওর বাবা কতটা ক্ষমতাধর, কতটা দাপট আছে ওদের ওই গ্রামে? এত কিছু ভাববার মতো সিচুয়েশন ছিল না দাইয়ান। আমার মাথায় তখন কিচ্ছু ছিল না, শুধু মনে হচ্ছিল ওই জানোয়ারের বাচ্চারা শেষ করে ফেলাই। রাদীপ কণ্ঠে বিস্ময় ঢেলে বলে, স্টুডেন্টস পেপার। আহরারকে কখনো এতটা রেগে যেতে দেখিনি। কত কত কঠিন কঠিন পরিস্থিতি ঠান্ডাভাবে হ্যান্ডেল করা ছেলে আজ এমন ফায়ার মুডে। ঈশানও তাল মিলিয়ে বলে, আমি তো অবাকের ঠেলায় অজ্ঞানী হয়ে যাচ্ছিলাম রে। এ কোন আহরারকে দেখছি? বাপরে বাপ, একটা মেয়ের প্রতি প্রেম তোকে কতটা পাল্টে দিয়েছে। দায়ান এবার শান্তভাবে বলে ওঠে, আওরাব, আমাদের কাল ফিরতে হবে, অনুষ্ঠান তো শেষ। দিয়াকে নিয়ে ওর শ্বশুরবাড়ির লোকজন ফিরে যাবে কাল, আমাদেরও একসাথেই ব্যাক করতে হবে। আহরার কোনো জবাব দেয় না, শুধু অনুভব করতে থাকে তার মনের উপর শতমান ওজনের ভার। তাকে চলে যেতে হবে, তার সুনয়না শ্যামবতীকে ছেড়ে, তার অরুকে ছেড়ে। ভোরের আলো ফুটতেই পাখিদের কলকাকলিতে মুখরিত হলো চারপাশ। সদ্য উদিত হওয়া সূর্যের কিরণ এসে চোখে লাগে অরণিকার। পিটপিট করে চোখ খুলে তাকায় সে, আড়মোড়া ভেঙে উঠে বসে। বাহির হতে ঘরে প্রবেশ করা শুভ্র আলো দেখে অরণিকার ঠোঁটের কোণে ফুটে উঠে আলতো হাসি। বিছানা ছেড়ে জানালার কাছে এসে দাঁড়ায় সে। ভোরের স্নিগ্ধ পরিবেশে মন জুড়িয়ে যায়। পাখিদের কিচিমিচির শব্দ শুনে আনমনা হয়ে চেয়ে থাকে অরণিকা। চোখ বুজে এই মনোরম পরিবেশ উপভোগ করতে থাকে। আচমকা চোখের পর্দায় ভেসে ওঠে কাল রাতের ভয়াবহ ঘটনা। ধর্মরিয়ে চোখ খুলে ফেলে সে, যেন চোখ বোঝা থাকলেই সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। জানালার কাছ থেকে সরে গিয়ে বিছানায় বসে পড়ে। হাত পা কাঁপছে তার, ভয়ে শরীর কেমন ঝিমিয়ে আসছে। শুকনো ঢোক গিলে যাচ্ছে বারবার। মনে হচ্ছে যেন এখনই সেই ঘটনা ঘটল তার সাথে। চোখ বুজে আরও একবার পুরনো ঘটনা মনে করতে চাইলে হুট করে আহরারের মুখ ভেসে ওঠে তার সামনে। ধীরে ধীরে চোখ খুলে জানালার বাহিরে দৃষ্টিপাত করে সে। যদি মানুষটা ঠিক সময় মতো না আসতো, কি হতো আজ অরণিকার? প্রথমবারের মতো আহরারের কথা ভেবে এক অদ্ভুত শিহরণ খেলে গেল অরুর মধ্যে। নিজেকে ধাতস্থ করে নিতেই দরজা খুলে কারো ভেতরে প্রবেশের শব্দ শুনতে পায় সে। সেদিকে তাকিয়ে দেখতে পায় আদ্রিকা কেমন চোরের মতো নিঃশব্দে ভেতরে প্রবেশের চেষ্টা করছে। ঘরে ঢুকে সামনে চাইতেই অরুকে বসে থাকতে দেখে একগাল হেসে বলে, ও মা, বুবু তুমি উঠে পড়েছ? আমি ভাবলাম তুমি এখনো ঘুমাচ্ছ। তোমার ঘুমের ব্যাঘাত না ঘটে যেন, তাই আস্তে আস্তে আসছিলাম। অরণিকা কিছু না বলে পুনরায় জানালার বাহিরের দিকে চেয়ে থাকে। আদ্রিকা এসে পাশে বসে পড়ে, নম্র স্বরে বলে ওঠে, বুবু মন খারাপ করে বসে আছো কেন? চাপা দীর্ঘশ্বাস ফেলে মুখের হাসির ঝিলিক ফুটিয়ে তোলার চেষ্টা করে অরু। বোনের দিকে তাকিয়ে বলে, আমি মন খারাপ করে নেই বনু। সত্যি? একদম সত্যি। তাহলে চলো বাইরে চলো। এখনই উঠলাম, বাইরে পড়ে যাই। না বুবু, তুমি ঘুমিয়ে থাকলে কিচ্ছু বলতাম না, যেহেতু তুমি উঠে পড়েছো তাই এখন তো যেতেই হবে। কি ব্যাপার বলতো, এমনভাবে যেতে বলছিস যেন জরুরি কাজ আছে। জরুরি কি না সে তো গেলে বুঝতে পারবে। চলো তো চলো। আদ্রিকা অরুণিকাকে টেনে দাঁড় করিয়ে দিল। বাহিরে বের হয়ে বাগানের দিকে নিয়ে গেল। তারপর হুট করে অরুণিকাকে দাঁড় করিয়ে রেখেই সে ছুটে চলে গেল। এদিকে অরুণিকার কোনো কিছুই বোধগম্য হচ্ছে না। আদ্রিকা চলে যেতে আম গাছের সামনে তাকাতেই পিলে চমকে উঠে তার। ভূতের মতো সাই করে সামনে এসে দাঁড়িয়ে পড়েছে আহরার। এমন সময় নিজের বাড়িতে আহরারকে দেখে যতটা না অবাক হয়েছে তার চেয়েও বেশি ভীত কাজ করছে।
যদি কেউ দেখে ফেলে। আশেপাশে সতর্ক দৃষ্টিতে নজর বুলিয়ে আহরারকে চাপা স্বরে প্রশ্ন করে সে। আপনি এখানে কেন এসেছেন? আহরারও অরণিকার স্বরকে নকল করে একই ভঙ্গিতে বলে ওঠে। আমার শ্যামবতীকে দেখতে। আহরারের উচ্চারিত বাক্যমালার জন্যই হোক কিংবা তার বলার ভঙ্গিতেই হোক, কথাটুকু শুনে শিরশির করে ওঠে অরণিকার সারা শরীর। আহরার পুনরায় বলে ওঠে, তুমি ঠিক আছো তো অরু? আহরারের কণ্ঠস্বরে কেমন দুশ্চিন্তা প্রকাশ পাচ্ছে। অরু সরাসরি আহরারের চোখের দিকে তাকায়। সেই চোখে একরাশ মায়া আর মুগ্ধতার ছড়াছড়ি, যা হয়তো অরুর জন্য প্রকাশ পাচ্ছে। চোখে চোখ রেখেই অরণিকা উপর নিচ মাথা দুলিয়ে জবাব দেয়। ঠিক আছি। স্বস্তির শ্বাস ফেলে আহরার। কিছু সময় নীরব থেকে বলে, অরু, হুম? আমি চলে যাচ্ছি। ঝট করে ফিরে তাকায় অরু। আহরারের চলে যাওয়ার কথা শুনে কিছু একটা কি হলো তার? কি হলো? হয়তো একটু খারাপ লাগা সৃষ্টি হলো। স্বাভাবিক, একটা মানুষকে বেশ কয়েকদিন চোখের সামনে দেখেছে, তাই তার চলে যাওয়ার কথা শুনে এইটুকু মায়া তো কাজ করতেই পারে। অরুর এক দৃষ্টিতে চেয়ে আছে আহরারের দিকে। জবাব না পেয়ে আহরার আবারও বলে ওঠে, কিছু বলবে না তুমি? কি বলবো? আমার চলে যাওয়াতে তোমার খারাপ লাগছে না? না। অরুর সোজা সাপটার জবাবে আহরারের অন্তরে যেন সূচ এসে বিঁধল। করুণ স্বরে বলে ওঠে, সত্যি আমার চলে যাওয়া না যাওয়ায় তোমার কিচ্ছু আসতে চায় না? এতদিন আপনার জ্বালাতনে খারাপ লাগলেও কাল রাতে আপনি আমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছেন, আর তাই আপনার প্রতি রাগ বা বিরক্তি যাই ছিল সবটাই চলে গিয়েছে। এখন আপনার প্রতি একটা সম্মান আর শ্রদ্ধাবোধ কাজ করছে, সেটা সব সময়ই থাকবে। ব্যাস এইটুকুই। অরণিকার কথা শেষ হতে আহরার মৃদু শব্দে হাসল। সেই হাসিতে স্পষ্ট বেদনার ছাপ। এই বেদনা আশা নিরাশায় পরিণত হওয়ায় বেদনা, যা অরণিকা বুঝতে পারা সত্ত্বেও অবুঝ হয়ে রইল। সুগভীর চাহনি মেলে শেষবার তার শ্যামবতীকে চাইল আহরার। তারপর কোমল স্বরে বলল, কাল রাতে তোমাকে আমার মনের কথা জানিয়েছিলাম, কিন্তু কোনো উত্তর পাইনি। উত্তরের জন্য আমি জোরাজুরি করব না, তবে আশাও ছাড়ব না। এই যে আমি চলে যাচ্ছি, এই যাওয়াই কিন্তু শেষ না, শোনায়ও না। আমি ফিরব, আমি আবারও ফিরব, আমার উত্তরের জন্য ফিরব, যতদিন না আমি আমার কাঙ্ক্ষিত উত্তর পাচ্ছি। কথাটুকু থামিয়ে কিছুটা এগিয়ে এলো আহরার। অরণিকার দিকে ঝুঁকে কানের কাছে এসে মৃদুস্বরে বাকি কথাটুকু সম্পূর্ণ করল। আমি তোমার পিছু ছাড়ছি না। কথা শেষ করেই সোজা হয়ে দাঁড়িয়ে আহরার নিজের এক হাত এগিয়ে নিয়ে যায় অরণিকার দিকে। তার হাতে একটা কালো গোলাপ। সেই গোলাপটি অরুর কানের উপর গুজে দেয় পরম যত্নে। পুরোটা সময় অরু নীরব দর্শকের ভূমিকা পালন করে, কোনো কিছুতেই কোনো প্রতিক্রিয়া দেখায় না। আহরার পাশ কাটিয়ে চলে যেতে আবার দাঁড়িয়ে পড়ে, পিছু না তাকিয়েই বলে, সাবধানে থেকে অরু, নিজের যত্ন নিও। তুমি কিন্তু আমার অতি মূল্যবান সম্পদ, যা তোমার কাছে আমানত রেখে গেলাম। এই আমানতের যেন খেয়ানত না হয়। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে আহরার চলে যায়। পলকের মধ্যে যেন গায়েব হয়ে গেল সে। অরণিকা তখনও ঠাই দাঁড়িয়ে আছে। হয়তো মনের কোনো না কোনো কোণে চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে, তবে এই অনুভূতির কোনো প্রশ্রয় নেই অরণিকার কাছে। বিশাল আকাশের দিকে মুখ তুলে চেয়ে স্বগতিত্ব করে অরু। আমি নিজের সীমাবদ্ধতা জানি, আর আমার সেটা মনে রাখা উচিত সর্বদা। খানবিলাতে আজ উৎসব মুখর পরিবেশ, চারিদিকে সাজসজ্জার রব। দীর্ঘ ৮ বছর পর বাড়ির মেয়ে বাড়িতে ফিরছে আজ, তাই তাকে ঘিরে কত শত আয়োজন চলছে। খানবাড়ির কর্ত্রী গুলবাহার বেগম, তার 2 ছেলে আফজাল এবং আফতাব, সেই 2 ছেলের বউ ফারজানা এবং তাসফিয়া। বড় ছেলে 4 সন্তান এবং ছোট ছেলের 2 সন্তান নিয়ে এই ভরা সংসার তার। বয়সের ভারে নুয়ে পড়লেও এখনও বাড়িতে তার কর্তৃত্ব বিরাজমান। আজ তার বড় ছেলের ঘরে ছোট নাতনি সুদূর অস্ট্রেলিয়া থেকে ফিরবে, তাই তিনি বিশেষ তদারকিতে ব্যস্ত, যেন সব কিছু তার নাতনির পছন্দ মতো হয়। 8টা বছর মেয়েটা নিজের বাড়িঘর ছেড়ে দূরে পড়েছিল। ওই 8 বছরে তার সব অপ্রাপ্তিগুলো প্রাপ্তিতে পরিণত করতে চান গুলবাহার। রান্নাঘরে বিশাল দরজার সামনে এসে দাঁড়িয়েছেন তিনি। ভেতরে কি রমরম আয়োজন! তাকে দেখতেই তাসফিয়া ছুটে এসে বলেন, এ কি আম্মা, আপনি এখানে?
কিছু প্রয়োজন? কষ্ট করে আসলেন কেন? ডেকে পাঠাতেন। না ছোট বউ, আমার কিছু প্রয়োজন নেই, আমি দেখতে আসলাম রান্নাবান্না কদ্দূর। ফারজানা শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে এগিয়ে এসে জবাব দেন। প্রায় শেষ হয়ে এলো আম্মা, আপনি গিয়ে বরং বিশ্রাম নিন, এখানে কষ্ট করে দাঁড়িয়ে থাকতে হবে না। ফারহাকে আনতে কে গিয়েছে? তাসফিয়া জবাব দেয়। আওয়াজ গিয়েছে আম্মা? কেন, আমি বলেছিলাম ফারহাকে আনতে আরহার যাবে। তাসফিয়ার দিকে তাকিয়ে কড়া স্বরে বলে ওঠেন গুলবাহার। ছোট বউ, তুমি কি ছেলেকে বাক্সবন্দি করে রাখার উদ্দেশ্যে যেতে দাওনি? আমার নাতি হচ্ছে পুরুষ মানুষ, সে চলবে দাপটের সাথে, আর তুমি এক মা, ছেলেকে শুধু লুকিয়ে রাখতে চাও। তাসফিয়া মাথা নিচু করে শাশুড়ির কথা শোনেন, কোনো জবাব দিতে পারছেন না, তাই ফারজানাই জবাব দেন। না আম্মা, তাসফিয়া কিছু করেনি। বন্ধুর বোনের বিয়েতে থাকায় বেশ কয়েকদিন কাজের ঘাটতি পড়ে গেছে, তাই আহ্বারই আয়োজকে যেতে বলেছে। কাজের চাপে আহ্বার যেতে পারল না। বুঝলাম, গুরু গম্ভীর স্বরে জবাব দিয়ে সেখান থেকে প্রস্থান করেন গুলবাহার। খানবাড়ির কর্ত্রী হিসাবে যথেষ্ট ঠাটবাট বজায় রাখার মানুষ তিনি। শিক্ষিত মর্জিত স্বভাবের গুলবাহার তার বুদ্ধি ও বিচক্ষণতা দিয়ে এই পরিবারটিকে এক করে রেখেছেন। বরাবর তাকে সকলেই ভয় করে এসেছে এবং এখনও ভয় করেই চলে। ড্রয়িং রুমে সোফায় বসে বসে গুলবাহার গভীর চিন্তায় মগ্ন। আজ তার বাড়িটা ভরে যাবে, তবে পরিপূর্ণ হবে কি না? বড় নাতিকে ছাড়া কিভাবে তার পরিবার পরিপূর্ণ হবে? কিন্তু মৃত্যুর আগে পুরো পরিবারকে একসাথে দেখার সৌভাগ্য তার হবে কি না তা তিনি জানেন না। চশমাটা খুলে আঁচল দিয়ে চোখ মুছলেন গুলবাহার, আর তার নজরে এলো আহিয়ার। দাদির চোখের পানির আসার কারণ বুঝতে পারে আহিয়া। পাশে বসে গুলবাহারের কাঁধে হাত রেখে প্রশ্ন করে আহিয়া। দাদিজান, আইমান ভাইয়ার কথা ভেবেই কাঁদছো তো? কেঁদো না দাদিজান, দেখবে ভাইয়া একদিন ঠিক ফিরে আসবে। নাতনির পিঠে হাত বুলিয়ে গুলবাহার জবাব দেন। তাই যেন হয় দাদুমণি, তোমার কথাই যেন সত্য হয়। আমার আয়মান দাদু ভাই যেন খুব তাড়াতাড়ি ফিরে আসে। বাড়ির গাড়ির হর্নের আওয়াজ কানে আসতেই নিজেকে সামলে উঠে দাঁড়ান গুলবাহার। সেই সাথে আহিও খুশিতে লাফিয়ে উঠে বলে, ফারহা আপু এসে গেছে, হুররে। এই বলে এক ছুটে বাহিরে চলে যায় আহিয়া। ওদিকে রান্নাঘর থেকে ফারজানা তাহমিনও বেরিয়ে আসেন। গাড়ি থেকে সর্বপ্রথম বেরিয়ে আসে আয়াস বেরিয়ে জিনিসপত্র বের করার কাজে লেগে পড়ে। কিছুটা সময় নিয়ে ধীরে ধীরে বের হলো ফারহা। তাকে দেখতেই আহিয়া ফারহা আপু বলতে চিৎকার করে উঠে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে। ফারহাও হাসতে হাসতে বোনকে জড়িয়ে ধরে। আহিয়ার জড়াজড়ি শেষ হলে ফারহা এগিয়ে যায় গুলবাহারের দিকে। দাদিকে সালাম দিয়ে জড়িয়ে ধরে সে। গুলবাহার বড় আদুরের ভঙ্গিতে নাতনির গা মাথায় হাত বুলিয়ে দেন। তারপর তাসফিয়াকে সালাম দিয়ে জড়িয়ে ধরল। তার কাছে কিছু সময় আদর খেয়ে এবার গেল মায়ের কাছে। ফারজানা মেয়েকে দেখে হু হু করে কাঁদতে শুরু করেন। ফারহা জানতো এটাই হবে। মাকে দুই হাতে আগলে নিয়ে সান্ত্বনা দিতে থাকে সে। মাই ডিয়ার কিউটি সুইটি মা, কাঁদে না সোনা, কাঁদে না। ফারহার দুষ্টামি দেখে সকলেই হেসে ফেলে। ফারজানাও কান্নার মাঝে হেসে দেন। মেয়ের পিঠে আলতো করে মেরে বলেন, এখনো শুধরালি না? মায়ের কথা শুনে হি হি করে হাসতে থাকে ফারহা। বাড়িতে তাকে নিয়ে তো হুরুস্থুল পড়ে গিয়েছে। সবার এত আদরের আহ্লাদের ফারহা রীতিমতো হাঁপিয়ে গিয়েছে। সবার সাথে হাসি মজা শেষে এবার সে রুমে যাওয়ার জন্য হাঁসফাঁস করতে থাকে। ছাড়া পেয়ে নিজের রুমের দিকে যেতে গিয়ে একবার আশেপাশে দেখে নেয়, না কেউ নেই। এবার পা টিপে টিপে এগিয়ে গেল নিষিদ্ধ ঘরের দিকে। দরজাটা হালকা ঠেলা দিতেই খুলে যায়। ভেতরে উকি ঝুঁকি মেরে দেখে। ঘরটা দেখেই যেন এক অদ্ভুত শান্তি পেল সে। ভিতরে পা বাড়াতে গিয়েও আর বাড়ালো না। মনে মনে বলল, না, যা তুমি অপছন্দ করো তা আমি কখনোই করিনি আর করবও না। যেদিন তুমি নিজে আমাকে এই ঘরে ঢোকার অধিকার আর অনুমতি দুটোই দেবে, সেদিনই না হয় প্রবেশ করব এই নিষিদ্ধ ঘরে। এখন এই যে ঘরটা দেখে নিলাম, এইটুকুতেই আমার পরব তৃপ্তি। এই বলে দরজা যেভাবে ভেজানো ছিল সেইভাবে লাগিয়ে রেখে নিজের ঘরের দিকে পা বাড়ায় ফারহা। আজ অরণিকা কলেজে যাবে। বেশ কয়েকদিন কলেজ মিস যাওয়ায় পড়াশোনায় পিছিয়ে গিয়েছে সে।
নিজের পড়াশোনায় কখনো গাফেলতি করে না অরু। তৈরি হয়ে আদ্রিকাকে সঙ্গে নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেদিন রাতে আরজু বেগম অরণিকাকে দেখে অনেক প্রশ্ন করেছিলেন, তবে দায়ান আর আদ্রিকার তাৎক্ষণিক কিছু যুক্তিযুক্ত কথাতে ব্যাপারটা চাপা পড়ে যায়। তবে আরজু বেগম মনে মনে ভাবেন অরু ঠিক নেই, আর তাই তিনি আজ মেয়েকে কলেজে যেতে দিতে রাজি ছিলেন না। তবে অরুর জোরাজুরিতে রাজি হতে বাধ্য হন। কলেজে যাওয়ার পথে আদ্রিকা অনেক বকবক করছে, অরু শুধু শুনছে আর হুঁ হাঁ করে জবাব দিচ্ছে। কেন যেন মনটা না চাইতেও আহরারের কথা ভাবনাতে চলে আসছে। মনকে ধমকে ধমকেও ভাবনায় লাগাম টানতে পারছে না সে। হঠাৎ কি মনে হলো, অরুণিকা হুট করে দাঁড়িয়ে পিছু ফিরে তাকায়। আদ্রিকা প্রশ্ন করে, কি হয়েছে বুবু? অরু ভালোভাবে এদিক ওদিক নজর বুলিয়ে সামনে ফিরে দাঁড়ায়। আদ্রিকার হাত ধরে হাঁটতে শুরু করে। আবার আদ্রিকা পুনরায় জিজ্ঞেস করে, বলো না বুবু, কি হয়েছে? না তেমন কিছু না, মনে হলো কেউ পিছু নিচ্ছে। এটা তোমার মনের ভুল বুবু, হয়তো কালকের ঘটনা নিয়ে ভয় পেয়ে আছো এখনো। হতে পারে। আচ্ছা বাদ দে, চল তাড়াতাড়ি পা চালা। অরু আদ্রি দ্রুত গতিতে কলেজের দিকে ছুটতে থাকে। এদিকে আড়ালে লুকিয়ে থাকা লোকটি বেরিয়ে আসে। ফোনটা বের করে একটা নাম্বারে ডায়াল করতে থাকে। পুরনো এক গুদামঘর, হালকা হলদে আলোতে দেখা যায় পুরো ঘর জুড়ে কেবল একটা চেয়ার, একটা টেবিল ছাড়া কিছুই নেই। সেই চেয়ারে বসে টেবিলের উপর পা দুটা তুলে আয়েশি ভঙ্গিতে গায়ে লিয়ে রেখেছেন এক আগন্তুক। গুনগুন করে গান গাইছে সে, যেন আজ তার মনে ব্যাপক ফুর্তি। হুট করে ফোন বেজে ওঠায় খানিকটা বিরক্ত হয় সে। ফোনের স্ক্রিনে না তাকিয়ে রিসিভ করে কানে লাগায়। আত্মা কাঁপানো ক্ষুদ্র কণ্ঠস্বর। হ্যালো। বলতেই ওপাশের লোকটা কিছুটা কেঁপে উঠল। ঢোক গিলে গলা ভিজিয়ে বলতে থাকে, বস, মেয়েটা কলেজে এসেছে, সঙ্গে ছোট বোনটাও আছে। ওপাশ থেকে বক্রহাসির শব্দ ভেসে আসে। তার পরপরই বিদ্রুপের স্বরে জবাব দেয়, তাই নাকি? স্টুডেন্ট? বাহ বাহ, যাই হোক, আপাতত কিছু করার দরকার নেই, কেবল নজর রাখো। ওকে বস। লাইনটা কেটে যেতেই আগন্তুক টেবিলের আঙ্গুল দিয়ে খটখট আওয়াজ তুলতে থাকে। তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে থাকে ফোনের স্ক্রিনে ভেসে থাকা অরণিকার ছবিটি। তারপর আপন মনেই বলতে থাকে, আরহার খানের প্রাণ ভমরা বলে কথা, এই মেয়েটিই হবে আমার তুরুপের তাস। তবে ভমররাটা একটু শক্তিশালী হয়ে উঠুক, তারপর ঠিক সময় মতো ওই প্রাণ ভমরা ধরেই টান মারতে হবে। আরহার খান, খুব শীঘ্রই তুমি যন্ত্রণার এক কঠিন অধ্যায় দেখবে, তৈরি থেকো। রাত 10টা। খানবিলাতে রাতের খাবারের আয়োজন চলছে। হরেক রকমের পদের বাহারি আয়োজন। বিশাল বড় ডাইনিং টেবিল ভর্তি হয়ে আছে। তার মধ্যে বেশিরভাগই ফারহার পছন্দের খাবার। গোল টেবিলের শুরুর দিকে কারুকার্য খচিত রাজকীয় সিংহাসনের ন্যায় বিশাল এক চেয়ার। এটি গুলবাহারের জন্য নির্ধারিত। সেই চেয়ারে বেশ দাপটের ভঙ্গিমায় বসে আছেন। চোখে মুখে গাম্ভীর্যতা ফুটিয়ে রেখেছেন। অপেক্ষা করছেন বাকি সদস্যদের জন্য। কিছু সময়ের মধ্যে একে একে সকলে চলে এলেন। বড় ছেলে আফজাল ও ছোট ছেলে আফতাব এসে মুখোমুখি চেয়ারে বসে পড়েন। আয়াস, আহিয়া, ফারহা আগে উপস্থিত ছিল। এবার বাকি আছে শুধু আহরার। সার্ভেন্টরা সকলে খাবার রেডি করা শেষে কিছুটা দূরে রান্নাঘরের দিকে দাঁড়িয়ে আছে। ফারজানা আর তাসফিয়া সকলকে খাবার বেড়ে দেওয়ার উদ্দেশ্যে টেবিলের কাছেই দাঁড়িয়ে আছে। আফতাব খান কিছুটা বিরক্তির স্বরে বলে ওঠেন, কি ব্যাপার, আহরার এখনো আসছে না কেন? গুলবাহার কঠোর স্বরে জবাব দেন, আমার নাতি বেকার বসে থাকে না, সে সারাদিনের ব্যস্ততা সেরে ফিরছে, অবশ্য এটুকু সময় লাগতেই পারে, তাই বিরক্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। এর মাঝে তাসফিয়া বলে ওঠে, আপনারা শুরু করুন আম্মা, আহরার এখনই চলে আসবে। না ছোট বউ, আমার নাতিকে রেখে খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে না। তোমার যদি অপেক্ষা করতে কষ্ট হয় তবে তুমি যেতে পারো, খাবার তুলে দেওয়ার মানুষের অভাব নেই এই বাড়িতে। তাসফিয়া আর কিছু বলে না, কারণ সে জানে যদি আর বাড়তি কিছু সে বলে তবে শাশুড়ি রেগে মেগে শেষে না খেয়ে উঠে যাবে। আজ এতগুলো বছর ধরে সংসার করে শাশুড়ির এত এত সেবা করেও তার মন পেল না সে। ভাবতে ভাবতে ভেতর চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার। ওই তো ভাইয়া চলে এসেছে।
আহিয়ার কথার সকলের দৃষ্টি যায় সিঁড়ির দিকে। সদ্য গোসল সেরেছে আহরার। সারাদিন অনেক ধকল গেছে। ঘন চুলগুলোতে তখনও পানির ফোঁটা লেপ্টে আছে। সাদা টি শার্ট ও কালো ট্রাউজার তার শুভ্র শরীরে সুন্দরভাবে ফুটে উঠেছে। গালের খোঁচা খোঁচা দাড়ি চিকচিক করছে পানির কারণে। হলদে ফর্সা মুখে এক অন্যরকম দীপ্তি ফুটিয়ে তুলেছে। হাত দিয়ে চুল থেকে পানি ঝাড়তে ঝাড়তে নিচে নামছে সে। সকলে তার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। গুলবাহার নিজ মনেই বিড়বিড় করে বলেন, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার এই রাজপুত্রের মতো নাতির সৌন্দর্যে কারো নজর না লাগুক। ফারহা তাকাবে না করেও চোখ চলে যায়। দৃষ্টি ফিরিয়ে নিতে চেয়েও পারে না। পলক্ষীন দৃষ্টিতে দেখতে থাকে সে আহরারকে। হুট করে মনে হলো যেন দম আটকে আসছে তার। চোখ বুঝে নিল সে। বহুদিনের তৃষ্ণা এটুকু দেখাতে কি মিটবে? কিন্তু ওই আগুন ঝরা রূপের দিকে বেশিক্ষণ চেয়ে থাকাও দায়। আহরার এসে বসে পড়ে তার নির্ধারিত চেয়ারে। আর চোখে একবার সেদিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে ফারহা, কবে তোমার ওই পাশের চেয়ারটাতে বসার অধিকার পাবো আহরার ভাই? আদৌ কি সেই দিন আসবে? সকলের খাওয়া দাওয়া শুরু করতেই গুলবাহার বলে ওঠেন, ফারহা আসার উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন করতে চাচ্ছি। আফজাল সাহেব বলেন, জি আম্মা যান, কিন্তু কবে? আগামীকাল সন্ধ্যায়। আফতাব সাহেব বলে ওঠেন, পরিসর কেমন হবে আম্মাজান? সকল আত্মীয় স্বজন থাকবে নাকি হাতে গোনা কিছু মানুষ? গুলবাহার কিছুটা ক্ষুদ্র স্বরে জবাব দেন, ভারী আশ্চর্যের কথা তোমার আফতাব। আমার আদরের নাতনি এত বছর পর ফিরছে, ধুমধাম আয়োজন হবে। বরাবরই ছোট চিন্তা ভাবনা রয়ে গেল তোমার। গুলবাহার কথাটা ঠিক কোন দিকে খোঁচা মেরে বললেন তা বুঝতে পারলেন আফতাব সাহেব। একবার আর চোখে স্ত্রী তাসফিয়ার দিকে তাকান। হাজও তাকে মায়ের খোঁচা খেতে হয় সে একটা বিষয় নিয়ে। তার মায়ের ভাষ্য মতে যেটা অনেক বড় ভুল ও অন্যায়। আফতাব সাহেব আর কিছু বললেন না। আফজাল সাহেব পরিস্থিতি বুঝতে পেরে প্রসঙ্গ বদলানোর উদ্দেশ্যে বলেন, তাহলে কাদের ইনভাইট করব তার একটা লিস্ট করা দরকার। কি বলিস আফতাব? জি ভাইজান। খাওয়া দাওয়া শেষ করে চল তাহলে লিস্ট করতে বসে। এরই মাঝে গুলবাহার পুনরায় বলে ওঠেন, হ্যাঁ তাই ভালো। শুধু আত্মীয় স্বজন নয়, তোমাদের বন্ধু বান্ধব, বিজনেস পার্টনার, ফ্যামিলি সহ সকলেই যেন ইনভাইটেড হয়। দুই ভাই একসাথে জবাব দেন, জি আম্মা যান। গুলবাহার মনে মনে বলেন, কাল আমার অনেক বড় একটা অ্যানাউন্সমেন্ট আছে। আফজাল সাহেব এবার আহরারের উদ্দেশ্যে বলেন, আহরার বিয়ের অনুষ্ঠান কেমন কাটলো? অনেক ভালো ছিল বড় আব্বু। গ্রামে বিয়ে ভীষণ এনজয় করেছি। কোনো মেয়ের পাল্লায় পরিচিত তো বাবা? বলতে বলতে হেসে উঠেন আফজাল সাহেব। তার সাথে তাল মিলিয়ে বাকিরাও হাসছেন। আহরার জবাব দেয়, তার বলতে মুখ ঢেকে চলাফেরা করা সত্ত্বেও পিছু পড়েছিল। আর একদিন তো হুট করে সামনেই পড়ে গিয়েছিল। মুখ তখন খোলাই ছিল। সেই মেয়ে আমাকে দেখা মাত্রই ভূত দেখার মতো চমকে ভয়ে পালিয়ে গেল। আর পালানোর সময় চিৎকার করে কি বলছিল জানো? সবার অধীর আগ্রহে জানার জন্য আহরারের দিকে তাকিয়ে আছে। আহরার সবার দিকে একবার নজর বুলিয়ে ঠিক রূপার মতোই অভিনয় করে বলে ওঠে, ও মা গো, জিন, ভূত। আহরারের কথা শুনে সকলের চোখ বড় বড় করে তাকায়। তারপর হো হো করে সকলে অট্টহাসিতে ফেটে পড়ল। আফতাব সাহেব ছেলের পিঠ চাপড়ে বলেন, সেরা সম্বোধন পেয়েছিস এবার। বলতে বলতে তিনিও হাসিতে ফেটে পড়েন। এদিকে তাসফিয়ার ব্যাপারটা ভালো লাগছে না। তার ছেলে কোনো মেয়ের নজরে পড়ুক তা তিনি চান না। মন তো চায় ছেলেকে একেবারে সিন্ধুকে ভরিয়ে রাখতে। আজকাল মেয়েরাও বড্ড ভয়ঙ্কর হয়ে গিয়েছে। ছেলেকে নিয়ে তার বড় ভয়। খানবিলা বেশ জাঁকজমকপূর্ণভাবে সজ্জিত আজ। উৎসব চলছে। বাড়ির মেয়ে বাড়িতে ফেরার উৎসব। বাহিরে মেন রোডে দাঁড়িয়ে এক দৃষ্টিতে বাড়িটার দিকে চেয়ে আছে এক আগন্তুক। হাতে জ্বলন্ত সিগারেট। গভীর দৃষ্টিতে দেখছে সেই বাড়িটাকে। আর কিছু সময় পর পর সিগারেট মুখে লাগিয়েই টানছে। তারপর ধীরে ধীরে ধোঁয়া ছেড়ে দিচ্ছে বাতাসে। সেই ধোঁয়াতে ধোঁয়াময় হয়ে যাচ্ছে চারপাশ। হুট করে সেদিকে তাকিয়ে আপন মনে বলতে থাকে, ঠিক এভাবেই ধোঁয়ায় বিলীন হয়ে গিয়েছে আমার জীবনটা। খুঁজে পাচ্ছি না যে কিছুই, সবটাই ঝাপসা। পরপর আরও দুবার টান দিয়ে সিগারেটের শেষ অংশটুকু মাটিতে ফেলে পা দিয়ে পিষে দিল।
তারপর পুনরায় বাড়িটির দিকে চেয়ে বলতে থাকে, বাড়িতে উৎসব, সকলেই উপস্থিত, কিন্তু অনুপস্থিত মানুষটাকে নিয়ে কি করো? কোনো মাথা ব্যথা থাকবে? বাহ! তাচ্ছিল্যের হাসি হাসলো সেই শব্দ করে। মনের ভিতরে চেপে রাখা অব্যক্ত কিছু কষ্ট নিয়ে ধীরে ধীরে প্রস্থান করলো সেখান থেকে। ছেলের ছবি সামনে নিয়ে সামনে চোখে জল ফেলে যাচ্ছেন ফারজানা। তাসফিয়া তাকে ডাকতে এলে এইভাবে কাঁদতে দেখে দ্রুত পায়ে ছুটে আসে। পাশে বসে কাঁধে হাত বুলিয়ে বলতে থাকে, কি হয়েছে বুবু, তুমি কাঁদছো কেন? তখনই তার চোখ পড়ে হাতের ছবিটার দিকে। হাইমানের ছবি দেখে যা বুঝার তা বুঝে গেল সে। তপ্ত শ্বাস ফেলে সান্ত্বনার সুরে বলতে থাকে, তোমাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা তো আমার জানা নেই বুবু, শুধু এটুকু বলবো, কষ্ট পেও না। আমাদের আয়মান খুব তাড়াতাড়ি ফিরে আসবে। দেখো, ও ওর মাকে ছেড়ে কতদিনই বা দূরে থাকবে। 5টা বছর হয়ে গেল রে তাসফি, আমার ছেলেটাকে আমি দেখি না, ওকে একটু আদর করে দিতে পারি না, ওর পছন্দের খাবার বানিয়ে দিতে আবদার করে না, সারাক্ষণ মা মা করে কান ঝালাপালা করে না। ওর মা ডাক শোনার জন্য আমার বুকটা খাকা করছে রে। কবে শুনবো আমার আয়ুর ডাক, কবে শুনবো? তাসফিয়া আর বলার মতো কিছু খুঁজে পায় না। তার নিজের কাছে নিজের বড্ড খারাপ লাগছে। আয়মানের এই বাড়ি ছাড়া হওয়ার পেছনে কোনো না কোনোভাবে তো তার ছেলেটাই দায়ী। কি করবেন তিনি? কিভাবে এই সংসারটাকে আবার পরিপূর্ণ করবেন বুঝে উঠতে পারেন না। সন্ধ্যা নামতেই খানবিলাতে সকল আত্মীয় স্বজন আসা শুরু হলো। এরই মধ্যে বাড়ির বড় নাতনি অর্থাৎ আফজাল খানের বড় মেয়ে ফারনাজ এবং তার স্বামী নাদিম হাসান চলে এসেছে। ফারনাজ এসেই মা, চাচি আর বোনদের সাথে আলাপে মশগুল হয়েছে। নাদিম ঘুরে ঘুরে বাড়িঘর দেখছে। এমন নয় যে সে প্রথমবার এসেছে এই বাড়িতে, মূলত সে যতবারই এই বাড়িতে আসে ততবারই এভাবে সব কিছু ঘুরে ঘুরে দেখে। দেখতে দেখতে একটা সময় সে আয়মানের ঘরের সামনে এসে দাঁড়ায়। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে ক্রুদ্ধভাবে হেসে ওঠে। দরজার কাছে এগিয়ে গিয়ে তাতে হাত বুলাতে থাকে। মুখখানে মলিন করে নাটকীয় ভঙ্গিতে বলতে থাকে, আরে খান বংশের বড় নাতি, যে কিনা সবকিছুর যোগ্য উত্তরসূরি ছিল, সে আজ এই পরিবার থেকে বিচ্ছিন্ন, একেবারে বাড়ির বাইরে। বলেই পরপর কয়েকবার মুখ দিয়ে ছ জাতীয় শব্দ উচ্চারণ করে দুঃখ প্রকাশের ভান করতে থাকে সে। তারপরই হো হো করে হেসে ওঠে। হাসতে হাসতে মুখে হাত চেপে ধরে আশেপাশে দেখে নেয়। কেউ আবার শুনে ফেলল নাকি? না, কেউ শোনেনি। হাসি থামিয়ে সোজা হয়ে দাঁড়ায় সে। এবার সামনের দিকে এগিয়ে যায়। কিছু দূর যেতে আহরারের রুমটা চোখে পড়ে তার। সেদিকে তাকিয়ে চোখ মুখ বিকৃত করে এক প্রকার ক্ষোভের স্বরে বলে ওঠে, আহরার খান। দৃষ্টি ফেরাতেই চমকে উঠে নাদিম। সামনে ফারহা দাঁড়িয়ে। আপনি এখানে কি করছেন ভাইয়া? না মানে অনেক দিন পর এলাম, তাই একটু ঘুরে দেখছিলাম। তা শালি সাহেবার কি অবস্থা? লং টাইম বাদে বাড়ি ফিরছো, কেমন লাগছে? ফারহা হালকা হেসে জবাব দেয়, অনেক ভালো লাগছে ভাইয়া, মনে হচ্ছে অনেক দিন পর প্রাণ খুলে শ্বাস নিচ্ছি। বাহ, গুড গুড, ঠিক আছে, এনজয় করো। আমি বরং নিচে যাই, সবার সাথে একটু সময় কাটাই। ঠিক আছে ভাইয়া। নাদিম চলে যায়। ফারহা কেমন সন্দেহের দৃষ্টিতে নাদিমের চলে যাওয়া দেখল, কারণ সে স্পষ্ট নাদিমের চোখে মুখে বিরক্তি দেখেছে, যা আহরারের ঘরের দিকে তাকিয়ে প্রকাশ করছিল। কিন্তু কেন? কোনো কিছুই ফারহার বোধগম্য হয় না। খাওয়া দাওয়া শেষে সকলে যার যার মতো গল্প আড্ডায় ব্যস্ত হয়ে পড়ল। ফারহা তার সমবয়সী কাজিন, বোন আর বান্ধবীদের সাথে গল্প করছে। তাদের মধ্যে একজন বলে ওঠে, এই ফারহা, তোর সেই কাজিন ভাইটা কই রে, রূপের বাহার? ফারহা চোখ রাঙিয়ে জবাব দেয়, এই একদম নজর দিবি না। যা দেখতে না, অমন পাগল করা রূপ নিয়ে চললে নজর না গিয়ে উপায় আছে, কিন্তু সহজে তো দেখাই পাওয়া যায় না তার। পাশ থেকে আরও একজন বলে ওঠে, আরে রাখ এখনই সেই কথা। ফারহা বল, তোর বিয়েতে দাওয়াত কবে দিচ্ছিস? ফারহা একটু লজ্জা পায়, হালকা স্বরে জবাব দেয়, ফ্যামিলি যখন চাইবে। সিরিয়াসলি? তুই এত আপগ্রেডেড
হয়েও কেমন ব্যাকডেটের মতো কথা বলছিস? ফ্যামিলি যখন চাইবে, তোর নিজস্ব কোনো চয়েস নেই? চয়েসের কথা শুনে ফারহা একবার আশেপাশে তাকালো। আহরার এই ত্রিসীমানায় নেই, না থাকারই কথা। সে এসব মানুষজন বরাবরই এড়িয়ে চলে, আজও তার ব্যতিক্রম নয়। কি রে, চুপ করে আছিস কেন? আছে নাকি কোনো চয়েস, বল। ফারহা কিছু বলতে যাবে, তার আগেই গুলবাহারের গুরু গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল। সকলে আড্ডা হই হুল্লো বন্ধ হয়ে গেল। পিনপতন নীরবতায় সবার মনোযোগ এখন গুলবাহারের দিকে। সকলে মনোযোগ আকর্ষণ করার পর গুলবাহার বলে ওঠেন, খান বাড়িতে আজ আত্মীয় স্বজন সহ গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন, তাই এখনই উপযুক্ত সময় কিছু কথা বলার। কথাটুকু শেষ করে গুলবাহার ফারহাকে ডাকেন। ফারহা দাদুমণি, এদিকে আসো তো। ফারহা এগিয়ে আসতেই গুলবাহার তাকে এক হাতে আগলে নিয়ে সবার উদ্দেশ্যে আবারও বলে ওঠেন, এই আমার এক আদরের নাতি যে 8 বছর পর আমাদের কাছে ফিরেছে, তা তো আপনারা সবাই জানেন। মেয়ে বড় হলে পরিবারের মানুষদের সবচেয়ে বেশি চিন্তা যা থাকে তা হলো মেয়েকে ভালো পরিবার ও ভদ্র ছেলে দেখে বিয়ে দেওয়া। আপনাদের মধ্যে অনেকেই আমার নাতনির জন্য বিবাহের প্রস্তাব দিয়েছেন। নিঃসন্দেহে সব কয়টা প্রস্তাবই উত্তম ছিল, তবে আমি কাউকে জবাব দেইনি। তাই এখন সবার উদ্দেশ্যে বলছি, আমি আমার নাতনি ফারহার বিয়ে ঠিক করে রেখেছি। ফারহাকে আমি আর দূরে যেতে দিতে চাই না, তাকে এই বাড়িতে নিজের কাছে রেখে দিতে চাই। আর তাই আমি ফারহা দাদুমণির বিয়ে দিতে চাই আমার আরেক আদরের নাতি, আমাদের বংশের দাস আরহার দাদু ভাইয়ের সাথে। গুলবাহারের কথা শুনে সকলেই হতবম্ব। ফারহা স্তব্ধ হয়ে দাদির দিকে তাকিয়ে আছে। সে ঠিক শুনেছে তো? তার মনের কোণে লুকিয়ে থাকা সুপ্ত ইচ্ছে এভাবে পূরণ হয়ে যাবে ভাবতে পারছে না। কোনো প্রতিক্রিয়া দেখাতে পারছে না সে। স্থির হয়ে দাঁড়িয়ে থাকে দাদির পাশে। বাড়ির কেউ ধারণাও করেনি গুলবাহার এমন একটা সিদ্ধান্ত নিতে পারেন। ইতিমধ্যে সকলের হাততালি দিতে শুরু করেছে।